হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা বৃদ্ধি এবং বিকাশের লেকচার নিয়ে হাজির হয়ে গেছি। এটা একটা সিঙ্গেল লেকচার হবে, যে লেকচারের মধ্যে বৃদ্ধি এবং বিকাশ একদম কমপ্লিটলি ডিটেলসে আলোচনা করা হবে। এই সিঙ্গেল লেকচারের মধ্যেই বৃদ্ধি এবং বিকাশের অনেক অজানা তথ্য, অনেক অজানা কনসেপ্ট কিন্তু আজকে তোমরা বুঝতে চলেছো, যেগুলো হয়তো তোমরা আগে থেকে জানতে না। তো চলো শুরু করা যাক আমাদের বৃদ্ধি এবং বিকাশের চ্যাপ্টারটা। প্রত্যেক দিনের মতো আজকেও বলে দিই যে এই সিরিজে যা যা পড়ানো হচ্ছে তার বাইরে কিন্তু মাধ্যমিক 2027 কিচ্ছু আসবে না, তাই এই সিরিজটাকে ভালো করে ফলো করো। এবং তার পাশাপাশি লেকচার শেষের পর টেলিগ্রাম চ্যানেলে আমরা যে ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট দিই সেটাকে অবশ্যই সলভ করো, তাহলে এর বাইরে তোমাদের আর কিচ্ছু করা লাগবে না, সেটা তোমাদের টেস্ট পরীক্ষা হোক, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হোক, অথবা তোমাদের মাধ্যমিকের পরীক্ষা হোক। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে দেখে নিই যে আজকে আমরা কি কি আলোচনা করবো। তো সবার প্রথমে আমরা দেখবো বিপাক কি। হ্যাঁ, বিপাক কেন, এটা তো কেউ পড়ায়নি, কারণ বিপাক না পড়লে কিন্তু আমরা বৃদ্ধি সহজে বুঝতে পারবো না, কারণ ওখানে একটা পয়েন্ট আছে যার জন্য আমাদের বিপাক পড়া উচিত। তার পাশাপাশি আমরা শুষ্ক ওজন সম্পর্কে আগে আলোচনা করে নেবো। তারপর দেখবো আমাদের বৃদ্ধি কাকে বলে, ঠিক আছে। তারপর আমরা দেখবো বৃদ্ধির ধাপ কি, তারপর দেখবো আমাদের বিকাশ কি, তারপর আমরা চলে আসবো আমাদের মানব বিকাশের বিভিন্ন ধাপ সমূহতে। তারপর আমরা বেশ কিছু এক্সট্রা পয়েন্টস পড়বো যেগুলো কিন্তু তোমাদের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে চলে আসি যে বিপাক জিনিসটা কি। তো দেখো, বিপাক বা মেটাবলিজম এটা কি? এটা কিছুই না, আমি বলতে পারি যে আমাদের যে সজীব কোষগুলো আছে সেই কোষের ভিতর প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম মানে কি, কোষের ভিতরে সাইটোপ্লাজম প্লাস আমাদের নিউক্লিয়াস। তো এই যে প্রোটোপ্লাজম, তার ভিতরে না অনবরত বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া হয়ে চলেছে। এই রাসায়নিক বিক্রিয়াগুলো কখনো গঠনমূলক হয়, কখনো ভাঙনমূলক হয়। এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো, এদেরকেই বলা হয় কিছু বিপাক ক্রিয়া, ঠিক আছে। তাহলে বিপাক ক্রিয়াগুলো কিরকম হতে পারে, হয় গঠনমূলক নয় ভাঙনমূলক। তাহলে সংজ্ঞায় কি লেখা আছে, বলছে জীবের বেঁচে থাকার জন্য সজীব কোষের প্রোটোপ্লাজমে অনবরত যে নানাবিধ গঠনমূলক এবং ভাঙনমূলক রাসায়নিক বিক্রিয়া হয়ে চলেছে তাকে সামগ্রিকভাবে আমরা বিপাক বা মেটাবলিজম বলে থাকি। বোঝা গেল? যেরকম ধরো বেশ কিছু আমাদের স্মল মলিকিউলস বা ক্ষুদ্র আমাদের অণুগুলো রয়েছে, তারা এনার্জির সহযোগে আমাদের যুক্ত হলো। তাহলে কি করবে, সে একটা লার্জ মলিকিউল বা বৃহৎ অণু কিন্তু আমাদের তৈরি করবে, সাথে তৈরি করলো আমাদের জল। তাহলে এই পদ্ধতিটা কি, এই পদ্ধতিটা হচ্ছে আমাদের অ্যানাবলিজম, ঠিক আছে। বা আমরা কি বলবো বাংলায়, বাংলায় বলবো উপচিতি বিপাক। কিন্তু এর অপোজিট যদি হয়, যে লার্জ মলিকিউল সেটা ভেঙে কি হচ্ছে, সেটা আমাদের ভেঙে হচ্ছে আমাদের ক্যাটাবলিজম, সরি ভেঙে হচ্ছে কি আমাদের স্মল মলিকিউলস বা ক্ষুদ্র অণু। তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো ক্যাটাবলিজম, বা বাংলায় আমরা তাকে কি বলবো, তাকে বলবো অপচিতিপাক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি আসবো, এবার এক এক করে ওই ভাগগুলো চলে আসি। তাহলে সবার প্রথমে বলছে উপচিতি বিপাক কাকে বলে। দেখো, উপচিতি বিপাক কি বলবো, যে বিপাক প্রক্রিয়ায় জীবদেহে নতুন যৌগ তৈরি হয়, অর্থাৎ গঠনমূলক প্রক্রিয়া, তাকে আমরা বলবো উপচিতি বিপাক। যেরকম হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ, যেরকম কি পুষ্টি, ঠিক আছে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন কি হয়, পুষ্টির মাধ্যমে কি হয়, তার ভিতরে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন যে ফ্যাট কি কার্বোহাইড্রেট প্রোটিন, এগুলো কি হয়, এগুলো আমাদের প্রোটোপ্লাজমের সাথে যুক্ত হয়। তাহলে এইটা কি বলবো, এটা বলবো যে একটা গঠনমূলক বিক্রিয়া। তাহলে এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে উপচিতি বিক্রিয়া বা উপচিতি বিপাক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি বলবো, এটা হচ্ছে এক প্রকার গঠনমূলক বিপাক ক্রিয়া। এটা সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি করে, এবং এই ক্ষেত্রে জীবদেহের শক্তির কিন্তু আবদ্ধকরণ বা সঞ্চয় ঘটে, ঠিক আছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের উপচিতি বিপাকের কনসেপ্ট গেল। উদাহরণ কি, উদাহরণ বললাম না সালোক সংশ্লেষ, তাহলে কি হবে, সালোক সংশ্লেষ কাদের ক্ষেত্রে হয়, উদ্ভিদদের ক্ষেত্রে হয়। তাহলে কি বলবো, যে কারণ এদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং জলের সাহায্যে কিন্তু আমাদের গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে। এবং পুষ্টির ক্ষেত্রে আমি কি বলবো, যে খাদ্য গ্রহণের ফলে জীবদেহে নতুন প্রোটোপ্লাজম কিন্তু আমাদের তৈরি হয়। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে উপচিতি বিপাক, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কি, যে উপচিতি বিভাগ যত বেশি হবে তত কি হবে, আমাদের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, শুষ্ক ওজনে ধীরে ধীরে আসবো। এরপর কি বলছি, এরপর বলছি আমাদের অপচিতি বিপাক। তাহলে অপচিতি বিপাক মানে কি হবে, অপচিতি বিপাক হচ্ছে ধ্বংসাত্মক। তাহলে আমি কি বলবো, যে বিপাক প্রক্রিয়ায় জীবদেহের জটিল যৌগগুলো ভেঙে সরল যৌগে পরিণত হয়, অর্থাৎ ভাঙনমূলক, তাহলে সেই প্রক্রিয়াকে, যার ফলে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়, আমি কি বললাম, উপচিতিতে শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, আর এর ক্ষেত্রে কি হবে, শুষ্ক ওজন হ্রাস পাবে। প্রশ্ন হচ্ছে শুষ্ক ওজন জিনিসটা কি। শুষ্ক ওজন মানে ধরে নাও যে বিভিন্ন আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে, সেই পরিবেশের উপর ভিত্তি করে কিন্তু আমাদের শরীরের ভিতর জলের পরিমাণ কিন্তু কম বেশি হতে থাকে। তাহলে আমরা কিন্তু একটা স্ট্যাটিক ওজন কখনো পাবো না সহজে। তাহলে কি করতে হয়, তাহলে দেখা গেল যে আমরা বিভিন্ন জীবের ক্ষেত্রে কি করলাম, তার জলটা বাইরে বের করে দিলাম। জলটা বাইরে বের করে দিলে দেখলাম একটা স্থির ওজন পাওয়া যাচ্ছে, ওকে বলা হয় শুষ্ক ওজন। যদিও আমি একটু পরে বলবো যে শুষ্ক ওজনের অ্যাকচুয়াল কনসেপ্টটা কি। তো আপাতত এরকম ভাবে বুঝো, ঠিক আছে। জল বাদ দিয়ে বাদ বাকি যে স্থির ওজনটা আমরা ধরি, তাকে আমরা বলি থাকি যে শুষ্ক ওজন, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটা কি হবে, আমাদের হ্রাস পাবে। তাহলে একে তখন আমরা কি বলবো, অপচিতি বিপাক, ঠিক আছে, বা ক্যাটাবলিজম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি, এটা একটা ভাঙনমূলক কিন্তু বিপাক ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এই প্রক্রিয়ায় কি হবে, তাহলে জটিল উপাদান ভেঙে কিন্তু আমাদের সরল উপাদান তৈরি হয়, এগুলো তোমরা পড়েছো ক্লাস 9-এ। তারপর বলছে যে এই প্রক্রিয়ায় জীবদেহে সঞ্চিত স্থৈতিক শক্তি গতিশক্তিতে কিন্তু রূপান্তরিত হয়ে মুক্ত হয়, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের বোঝা গেল।
যেরকম উদাহরণ হচ্ছে আমাদের শ্বসন বা রেসপিরেশন, কারণ এই ক্ষেত্রে কি হয়, কোষস্থ যে আমাদের গ্লুকোজ সেটা কিন্তু ভেঙে এটিপি, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়, তোমরা এটা পড়েছো। আচ্ছা, তার ছাড়া উদাহরণ কি, রেচন বা এক্সক্রিশন, এটাও তোমরা ক্লাস 9-এ পড়েছো। তাহলে এই ক্ষেত্রে কি দেহ থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়, ফলে কিন্তু আমাদের শুষ্ক ওজন কমে যায়। তাহলে এটাও কি হবে, এটাও কিন্তু আমাদের অপচিতি বিভাগের একটা উদাহরণ হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে একটা কথা ভাবো, যে আমাদের উপচিতি বিভাগে আমি কি বলছিলাম, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আর অপচিতিতে কি বলছিলাম, শুষ্ক ওজন হ্রাস পায়। তাহলে যদি কখনো উপচিতি বিভাগ আমাদের বেশি হয় অপচিতি বিভাগের থেকে, তাহলে কি হবে, শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। আর শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে তখন আমি তাকে কি বলবো, তখন আমি তাকে বলবো যে সে তার বৃদ্ধি ঘটছে, যেটা আমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে, যেরকম আমাদের শৈশব বা কৈশোরে কিন্তু মূলত হয়ে থাকে, ঠিক আছে। এরপর আমি যদি বলি উপচিতি বিভাগ আমাদের কম হয়ে যাচ্ছে আর অপচিতি বিভাগ আমাদের বেশি হচ্ছে, তাহলে কি হবে, উপচিতিতে তো আমাদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় কিন্তু সেটা আমাদের কম হচ্ছে, অপচিতিতে শুষ্ক ওজন হ্রাস পায় সেটা আমাদের বেশি হচ্ছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের ক্ষয় হবে, যাকে ইংরেজিতে আমরা ডিকে বা ডি গ্রোথ বলে থাকি, ঠিক আছে। এটা কখনো, এটা মূলত আমাদের বার্ধক্যে বা দীর্ঘকাল যদি আমরা কোনো রোগে ভুগে থাকি, তাহলে তখন কিন্তু আমাদের এইটা হয়, যখন কি হবে, আমাদের কিন্তু শুষ্ক ওজন হ্রাস পেতে শুরু করবে, আমরা কিন্তু দুর্বল হতে শুরু করবো, তাহলে তখন কি হবে, তখন কিন্তু ক্ষয় হবে, বৃদ্ধি হবে না, এর অপোজিট জিনিস। আর যদি কখনো উপচিতি বিভাগ এবং অপচিতি বিভাগ আমাদের সমান হারে হতে পারে, তাহলে তখন কি হবে, তখন কিন্তু একটা বৃদ্ধিহীন দশা দেখা দেবে, অর্থাৎ আমাদের শুষ্ক ওজন বৃদ্ধিও পাচ্ছে না, শুষ্ক ওজন হ্রাসও পাচ্ছে না, তারা কিন্তু একটা স্ট্যাটিক অবস্থায় রয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো আমরা বৃদ্ধিহীন অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অর্থাৎ দেহের কোনো ওজনের কিন্তু সেই ক্ষেত্রে পরিবর্তন ঘটবে না। তাহলে এখন আমরা ডিটেলসে কোনটা পড়বো, এখন আমরা ডিটেলসে পড়বো আমাদের বৃদ্ধি বা গ্রোথ সম্পর্কে। তাহলে এই জন্য আমরা পড়লাম আমাদের বিপাকের কথা, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমাদের শুষ্ক ওজন জিনিসটা কি, এত শুষ্ক ওজন করা হচ্ছে। দেখো সংজ্ঞাটা ভালো করে বোঝো। বলছে কোনো সজীব বা সদ্য মৃত জীবদেহকে তার কোনো অংশকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টা ধরে আমরা যদি উত্তপ্ত করি, তাহলে দেহ থেকে কিন্তু সম্পূর্ণ জলীয় অংশ বাষ্পীভূত হয়ে যায়, ফলে তারপর যে অপরিবর্তনীয় বা স্থির ওজন পাওয়া যায় তাকেই আমরা বলে থাকি ওই জীবের শুষ্ক ওজন। এবার একটা প্রশ্ন আসতে পারে যে দাদা এখন বাইরে 42 ডিগ্রি টেম্পারেচার, তাতেই মানে 42 ডিগ্রি সেলসিয়াস, আর এখানেও কিন্তু আমি 75 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছি, ঠিক আছে, তাতেই আমি একদম গরমে মরে যাচ্ছি, মানে আমারই এখন ক্লাস নিতে কি গরম লাগছে। তা আমি বলছি যে 75 ডিগ্রি সেলসিয়াসে একটা রাখছি, তাহলে একটা মানুষকে 75 ডিগ্রি সেলসিয়াসে গরম করা যায়, তাও আবার বলছি কি 24 ঘন্টা ধরে, তো মরে যাবে। তা আমরা কিন্তু একটা মানুষকে এরকম ভাবে পুরো পাঠিয়ে দিই না যে 24 ঘন্টার জন্য তাকে 75 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাঠিয়ে দিলাম। আমরা কি করি, আমরা এটা বেসিক্যালি উদ্ভিদদের ক্ষেত্রে কাজে লাগাই, বা গিনিপিগের ক্ষেত্রে, ইঁদুরের ক্ষেত্রে, এরকম স্যাম্পল টেস্টিং এর জন্য কাজে লাগাই। বাকি যদি আমি মানুষের কথা বলি, তাহলে মানুষের ক্ষেত্রে আমরা যখন ওজনের কথা বলবো বা আমরা বৃদ্ধির পরিমাপক হিসেবে কি কনসিডার করব, তখন কিন্তু আমরা ডিরেক্টলি এই প্রসেসে গিয়ে শুষ্ক ওজন মেপে বেড়াই না, বরং আমরা কি করি, আমাদের উচ্চতা, আমাদের কি হেড সাইজ, অর্থাৎ আমাদের মস্তিষ্কের গ্রোথ কেমন হচ্ছে, মস্তিষ্কের আকার কেমন হচ্ছে সেইটা আমরা চেক করি। আমরা দেখি যে আমাদের বিএমআই, বডি মাস ইন্ডেক্স কেমন রয়েছে, ঠিক আছে। তাহলে এরকম বেশ কিছু প্যারামিটার আছে যার ভিত্তিতে কিন্তু আমরা আমাদের বৃদ্ধিকে পরিমাপ করি। আমরা কিন্তু এরকম ভাবে 75 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টার মধ্যে একটা মানুষকে পুড়িয়ে দিই না, যে চলে যায় 75 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম কোনোভাবে তাপমাত্রা, আর 1 ঘন্টার জন্য তোকে থাকতে হবে, এরকম করি না কিন্তু, সে মরে যাবে তাতে, ঠিক আছে। তাহলে এইরকম ইনহিউম্যান কাজ কিন্তু আমরা মানুষের সাথে করি না, কাদের সাথে করি, আমরা প্লান্ট স্যাম্পেলের সাথে করি, আমরা বেশ কিছু অ্যানিমাল স্যাম্পেলের সাথে করি, যেগুলো কি ধরো কিছু নিম্ন আমাদের কি অ্যানিমাল, যেরকম ধরো গিনিপিগ, যেরকম ধরো আমাদের ইঁদুর, তাদের কিছু স্যাম্পল টেস্টিং এর জন্য আমরা করে থাকি, ঠিক আছে। বাট মানুষের সাথে কিন্তু আমরা এরকম ডিরেক্টলি করি না, ঠিক আছে। তো এই শুষ্কজনটা আমাদের একটা কনসেপচুয়াল জিনিস আমাদের জন্য, ঠিক আছে। বাকি আমরা যদি কখনো বৃদ্ধি বলতে চাই, যে একটা মানুষের বৃদ্ধি হচ্ছে আমি কি করে বুঝবো, তাহলে তার জন্য আমরা তার উচ্চতা, তার ওজন, আমি ওজন বলছি, শুষ্ক ওজন বলছি না, আমি তার বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে, সেটা কি করে আসে, বডি মাস ইন্ডেক্স চলে আসে হচ্ছে আমাদের মিটার স্কোয়ার কেজি ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, অর্থাৎ আমি ভরটাকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। তাহলে এরকম বেশ কিছু আমাদের প্যারামিটার বার করে আমরা তার কিন্তু ভরকে, বৃদ্ধিকে চেক করি, ঠিক আছে। তাহলে এটা আমাদের মানুষের জন্য। এবারের গুরুত্বটা কি, গুরুত্ব হচ্ছে জীবদেহে জলের পরিমাণ সবসময় কিন্তু সমান থাকে না, আমি যেটা বললাম যে পরিবেশ এবং পরিস্থিতির উপর কিন্তু এটা কমে বাড়ে, ঠিক আছে। তাই জন্য শুধুমাত্র সাধারণ ওজন যদি আমরা মাপি, তাহলে জীবের প্রকৃত বৃদ্ধি কিন্তু বোঝা যায় না, কিন্তু কোষে কিন্তু নতুন প্রোটোপ্লাজম তৈরি হলে তবেই কিন্তু শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। যে কখনো আমি যদি বলি যে আমাদের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি, তার মানে নিশ্চয়ই আমাদের প্রোটোপ্লাজমের কিন্তু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে তার জন্য জীবের প্রকৃত বৃদ্ধি যদি পরিমাপ করতে হয়, তাহলে তার সব থেকে নির্ভুল উপায় কোনটা, নির্ভুল উপায় হচ্ছে আমাদের শুষ্ক ওজন পরিমাপ করা। বাট মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ভাবে করতে পারবো যে একটা মানুষকে 75 ডিগ্রিতে পাঠিয়ে দিচ্ছি 1 ঘন্টা, সেটা কিন্তু আমরা করতে পারবো না। তাই মানুষের ক্ষেত্রে আমরা কি করছি, বিভিন্ন প্যারামিটার ইউজ করছি, যেরকম কি আমাদের বডি মাস ইন্ডেক্স, আমাদের কি বললাম উচ্চতা, আমাদের কি ওজন, এগুলো আমরা চেক করছি, আমি কি বললাম হেড সাইজ, এগুলো আমরা চেক করি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছি, আমি বলছি হচ্ছে বৃদ্ধি, তাহলে কি, তাহলে আমি কখন বৃদ্ধি বলবো, বৃদ্ধি তখন বলবো যখন আমাদের কি উপচিতি বিভাগের পরিমাণ আমাদের অপচিতি বিভাগের পরিমাণের থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই যে এতক্ষণ ধরে বলছি কি বলছি, আমি বলছি যে আমাদের কি
আমি বলছি যে আমাদের প্রোটোপ্লাজম জিনিসটা কি, খাই না মাথা দেয় প্রোটোপ্লাজম। তাহলে এই ধরে নাও এটা কি একটা কোষ, ঠিক আছে। এই কোষের ভিতর কি আছে, কোষের ভিতর ধরে নাও একটা আমাদের কি আছে, নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। কোষের ভিতর কি আছে, আমাদের নিউক্লিয়াস রয়েছে। তাহলে এই হচ্ছে, সরি, এই হচ্ছে ধরে নাও আমাদের কি আছে, আমাদের ধরে নাও নিউক্লিয়াস আছে, ঠিক আছে। তাহলে এই ধরো একটা আমাদের নিউক্লিয়াস ড্র করছি আমি, ঠিক আছে। আমি একটা নিউক্লিয়াস ড্র করছি এখন। এই একটা নিউক্লিয়াস রয়েছে, তাহলে এইটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই তো। তাহলে মার্ক করে দিই, এইটা কি, এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। এইবার এই নিউক্লিয়াসের বাইরে কোষের ভিতরে কোষ পর্দা দ্বারা আবৃত একটা কি থাকে, জেলি সদৃশ পদার্থ থাকে। তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের কি, তাকে আমরা বলি হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তাহলে এর ভিতর কি আছে, একটা জেলি সদৃশ কিন্তু পদার্থ আছে, ঠিক আছে। তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, ঠিক আছে। তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি সাইটোপ্লাজম। তাহলে এই বাইরে কি আছে, বাইরে আছে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, বাইরে আছে আমাদের সাইটোপ্লাজম। আর এই নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম আমি যদি কখনো করে দিই, যে এই দুটোকে আমি একত্রে বলছি, তাহলে তখন আমি তাকে কি বলবো, তখন আমি তাকে বলবো প্রোটোপ্লাজম। তাহলে তাকে আমি কি বলবো, তাকে আমি বলবো হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। তাহলে যখন আমি বলছি যে শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, তখন তার মানে কি, তার মানে আমাদের এই প্রোটোপ্লাজম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের ডেফিনেশন। তাহলে আমি কি বলবো বৃদ্ধির ডেফিনেশন হিসেবে, আমি বলতে পারি বৃদ্ধির ডেফিনেশন হিসেবে যে যে জৈবনিক প্রক্রিয়ায় জীবের আকার, আয়তন এবং শুষ্ক ওজন কিন্তু স্থায়ীভাবে ও অপরিবর্তনীয়ভাবে বৃদ্ধি পায়, তাকে আমরা বৃদ্ধি বলে থাকি। এবার এটা একটু ভালো করে ডিটেলসে বোঝা যাক। দেখো, প্রথম আমরা ধরতে পারি যে আমাদের কি হচ্ছে, সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে কোষগুলো, ঠিক আছে। তাহলে কিরকম হতে পারে, আমি বলতে পারি যে আমার কাছে একটা কোষ রয়েছে, আমি কি বলছি যে আমার কাছে একটা কোষ আছে, ঠিক আছে। এই একটা কোষ থাকলো, ঠিক আছে। এই কালারটা ভালো লাগছে না, অন্য একটা কালার নিতে হবে, তো এই কালারটা নেওয়া যাক। দেখো, এই আমাদের কি থাকলো, একটা কোষ থাকলো, ঠিক আছে। এই কোষটা কি হলো, মাইটোসিস কোষ বিভাজন করলো, ঠিক আছে। এই কোষটা কি করলো, আমাদের মাইটোসিস কোষ বিভাজন করলো। বা একটা কাজ করি, একবারে দেখিয়ে দিই, আমি 1 আর 2 নাম্বার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি 1 আর 2 নাম্বার দেখাচ্ছি একসাথে। প্রথম কি হচ্ছে, আমি বলছি যে এই যে কোষটা আছে, সেই কোষটা আমাদের বিভাজিত হবে। তাহলে প্রথমে কি হলো, এই কোষটা আয়তনে আকারে একটু বৃদ্ধি পেলো। কি হলো, এই কোষটা আয়তনে আকারে একটু বৃদ্ধি পেলো কি করে, পরিবেশ থেকে জল এবং পুষ্টি কিন্তু শোষণ করলো। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে এ কি করলো, পরিবেশ থেকে জল ও পুষ্টি শোষণ করলো। তাহলে এটা শোষণ করলে কি হবে, এ কিন্তু আকারে একটু বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে কি হবে, এটা আকারে একটু বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এইখান থেকে এখানে কি হলো, এই কোষের কিন্তু আকার বৃদ্ধি পেল। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোষের আকার বা আয়তন, এটা কিন্তু আমাদের বৃদ্ধি পেল। তাহলে এটাও এক রকমের বৃদ্ধি। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে হলো আমাদের গ্রোথ ইন সাইজ অর ভলিউম। তাহলে একটা কোষের ক্ষেত্রে তার আকার বা আয়তন কিন্তু আমাদের বৃদ্ধি পেল, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি হাইপারট্রফি, ঠিক আছে। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের হাইপারট্রফি, ঠিক আছে। আচ্ছা, এইবার কি হলো, এ বললো যে আমি এবার মাইটোসিস কোষ বিভাজন করব। কি বললো, ও বললো আমি মাইটোসিস কোষ বিভাজন করব। তাহলে কি হবে, তাহলে এই কোষটা আবার 2 খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তাহলে এই একটা কোষ তৈরি হলো, ঠিক আছে। এই একটা কোষ তৈরি হলো এবং এই একটা কোষ তৈরি হলো। তাহলে ছিল কটা কোষ, একটা কোষ, কতগুলো হলো, দুটো কোষ তৈরি হলো। সেই কোষগুলো আবার মাইটোসিস কোষ বিভাজন করলো। ধরো এই কোষটা আবার মাইটোসিস কোষ বিভাজন করলো, এই কোষটাও আবার মাইটোসিস কোষ বিভাজন করলো। তাহলে আবার দুটো কোষ তৈরি হতে পারবে। তাহলে এখান থেকেও আবার দুটো কোষ তৈরি হলো। তাহলে এই দুটো কোষ তৈরি হলো, এই দুটো কোষ তৈরি হলো। এখান থেকে আরো হতে পারবে। তাহলে এরকম ভাবে চলতেই থাকবে। তাহলে আমি ডট ডট মেরে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এরকম ভাবে কিন্তু আমাদের কোষের বৃদ্ধি ঘটতেই পারে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হলো, এখানেও দেখো আমাদের মাইটোসিস কোষ বিভাজন হলো, এই ক্ষেত্রেও কি হলো, এই ক্ষেত্রেও হলো আমাদের মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এই যে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের সব হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, কোষ বিভাজিত হয়ে আমাদের সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে বলছি যে আমাদের কোষের কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি বললাম, এই ক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও এক রকমের বৃদ্ধি। তাহলে মোট কি আমি 2 রকমের বৃদ্ধি দেখলাম। আর একটা হচ্ছে যখন আমাদের কি হবে, যখন আমি বলছি আমাদের উপচিতি বিভাগ আমাদের অপচিতি বিভাগের থেকে বেশি হচ্ছে। কি বলছি, আমি বলছি যে আমাদের উপচিতি বিপাক, সেটা কি হচ্ছে, আমাদের অপচিতি বিপাকের থেকে বেশি হচ্ছে, অপচিতি বিপাকের থেকে বেশি হচ্ছে। তাহলে যেহেতু আমাদের কি বলছি যে উপচিতি বিপাকটা আমাদের বেশি হচ্ছে, তা এর ক্ষেত্রে কি হবে,
এর ক্ষেত্রে তাহলে আমাদের কি হচ্ছে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি কি হবে, ইত্যাদি আমাদের প্রোটোপ্লাজমের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ইত্যাদি কি হবে, আমাদের প্রোটোপ্লাজমের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে যদি প্রোটোপ্লাজমের সাথে যুক্ত হয় তাহলে কি হবে, প্রোটোপ্লাজমের পরিমাণ বেড়ে যাবে। তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের শুষ্ক ওজন বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে আমাদের শুষ্ক ওজন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর শুষ্ক ওজন বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলছি বৃদ্ধি হচ্ছে। তাহলে আমি কি বলবো, তাহলে বলবো যে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বৃদ্ধি হচ্ছে। তাহলে এটাও কি, এটাও হচ্ছে আমাদের বৃদ্ধি বা গ্রোথ। তাহলে 3 রকমের প্রসেস আমি বুঝতে পারলাম। একটা বুঝতে পারলাম কি, আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, যেটা কি হবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আরেকটা হতে পারে কোষের আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে, সে পরিবেশ থেকে কি করলো, জল এবং পুষ্টি শোষণ করলো। আরেকটা হতে পারে আমাদের যখন উপচিতি বিভাগ কি হচ্ছে, আমাদের অপচিতি বিভাগের থেকে বেশি হচ্ছে, এটাই কিন্তু আমাদের মেজর ফ্যাক্টর। তাহলে তখন কি হবে, আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি কি হবে, প্রোটোপ্লাজমের সাথে কিন্তু তারা যুক্ত হবে, এবং যুক্ত হলে কি হবে, তাহলে কিন্তু আমাদের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, যাকে কিন্তু আমি বৃদ্ধি বা গ্রোথ বলে থাকবো। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 3টা আমাদের হয়ে গেল। এটা আমাদের এখানে নতুন প্রোটিন লিখে দাও, তাহলে বেটার হবে। তাহলে আমি কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি নতুন প্রোটিন। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের আশা করি যে আমাদের কি হচ্ছে, বৃদ্ধি কিন্তু আমাদের একদম ক্লিয়ার। তাহলে আমি কখন বলবো, যখন মূলত উপচিতি বিভাগের হার আমাদের অপচিতি বিভাগের হারের থেকে কিন্তু বেশি, তখন কিন্তু জীবের বৃদ্ধি ঘটে। এটা আমরা আগেও পড়লাম ওই বৃদ্ধির কন্ডিশনে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাদের মাথার থেকে আর বেরোবে না। এবার বৃদ্ধির বৈশিষ্ট্য কি, দেখো বৃদ্ধি আমাদের 2 রকমের হতে পারে। ঠিক আছে, দেখো বৃদ্ধি কেমন হতে পারে, ধরো একটা পর্বত রয়েছে, ঠিক আছে, ওই পর্বতের উপর স্নোফল হচ্ছে, মানে বরফ জমছে। তাতে কি হবে, ধরো পর্বতটা এখন এরকম রয়েছে, জমে আরো এত উঁচু হয়ে গেল। তাহলে কি হচ্ছে, ধরো যে আমাদের এই একটা পাহাড়, সেই পাহাড়টা উঁচু হয়ে এত বড় হয়ে গেল। তাহলে এটাকে কি আমি বৃদ্ধি বলবো, এটাও এক রকমের বৃদ্ধি, কিন্তু এটা কিন্তু একটা বাহ্যিক বৃদ্ধি, বাইরে থেকে বৃদ্ধি পাচ্ছে। এর কি প্রাণ আছে, প্রাণ নেই। তাহলে আমি এই যে বৃদ্ধির কথা এখন আলোচনা করছি, ওটা কার জন্য করছি, এটা কিন্তু আমি প্রাণীদের ক্ষেত্রে করছি, উদ্ভিদদের ক্ষেত্রে করছি, অর্থাৎ যাদের প্রাণ রয়েছে, জীবের ক্ষেত্রে করছি, তাই তো। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোটোপ্লাজমের আমি বৃদ্ধির কথা বলছি, শুষ্ক ওজন বৃদ্ধির কথা বলছি। তাহলে সেটা কোথায় হবে, সজীব কোষের ক্ষেত্রে হবে। ওটা কিন্তু তাহলে কি, ওটা হচ্ছে অভ্যন্তরীণ বৃদ্ধি। তাহলে আমরা কিসের কথা বলছি, আমরা কিন্তু অভ্যন্তরীণ বৃদ্ধির কথা বলছি। যেটা কিন্তু আমাদের এই যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা কিন্তু আমাদের, আমরা ক্লাস 9এও পড়েছিলাম যে আমাদের জীবের বৈশিষ্ট্য কি কি, তার মধ্যে আমরা পড়েছিলাম সংবেদনশীলতা, তার মধ্যে পড়েছিলাম যে মুখ্য বৈশিষ্ট্য আমাদের কি, বৃদ্ধি। তাহলে ওটা কিরকম বৃদ্ধি, ওটা হচ্ছে আমাদের কি, অভ্যন্তরীণ বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা, এইবার তুমি একটা কথা বলো, যে তুমি একবার লম্বা হয়ে গেলে আবার নাটা হতে পারবে, পারবে না। একটা গাছের পাতা, ধরে নাও একটা গাছের পাতা, ঠিক আছে, তো এই যে গাছের পাতা, এই গাছের পাতাটা এবার বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেয়ে গাছের পাতাটা বড় হয়ে গেল। এইবার এই গাছের পাতাটা ছোট হতে পারবে, পারবে না। তার মানে এই যে আমাদের পরিবর্তন, সেই পরিবর্তনটা কি, এটা কিন্তু আমাদের একটা স্থায়ী পরিবর্তন। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু আমাদের স্থায়ী পরিবর্তন হবে। তাহলে বৃদ্ধি কিন্তু একমুখী, ও কিন্তু আবার ফিরে আসতে পারবে না। তাহলে এটাও কিন্তু আমাদের একটা কন্ডিশন। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আমাদের প্রথম পয়েন্ট কি লেখা আছে, বলছে যে আমাদের স্থায়ী পরিবর্তন, বৃদ্ধি একটা স্থায়ী এবং অপরিবর্তনীয় প্রক্রিয়া, আমার কিন্তু আর চেঞ্জ হতে পারবে না, একমুখী কিন্তু পরিবর্তন এটা। ঠিক আছে, একবার যদি বৃদ্ধি ঘটে যায় তাহলে জীব কিন্তু সাধারণত তার পূর্বের আকারে আর ফিরে যেতে পারবে না। ঠিক আছে, বলছে শুষ্ক ওজন বৃদ্ধি, আমি কি বললাম যে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হওয়ার ফলে কি হবে, কোষের সমগ্র কোষের তথা সমগ্র জীবের কিন্তু শুষ্ক ওজন কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপর বলছে কোষ বিভাজন এবং আয়তন বৃদ্ধি। তাহলে আমি দেখালাম একটু আগে যে প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, যাকে আমরা কি বলে থাকি, হাইপারপ্লাসিয়া বলে থাকি। ঠিক আছে, এবং জল ও পুষ্টিরস গ্রহণের মাধ্যমে কিন্তু কি হয়, কোষের আয়তন বৃদ্ধি হয়, যাকে আমরা কি বললাম, বললাম যে হাইপারট্রফি বলে থাকি। ঠিক আছে, তাহলে সংখ্যা বৃদ্ধিকে আমরা কি বলি, সংখ্যা বৃদ্ধিকে আমরা বলে থাকি হাইপারপ্লাসিয়া। আর যখন আমাদের কোষের আয়তন বৃদ্ধি পায় তখন তাকে আমরা কি বলি, হাইপারট্রফি। ঠিক আছে, তাহলে এর ফলে কিন্তু আমাদের জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে। মনে করে দেখো ভালো করে, আমাদের একটা কিন্তু আমাদের শুক্রাণু এবং একটা ডিম্বাণু পরস্পর মিলিত হলো, তাহলে একটা সিঙ্গেল সেল তৈরি হয়েছিল, যেটা একটা জাইগোট। তাহলে ওই জাইগোট থেকে কিন্তু আমাদের আজকে এত বড় একটা দেহ, যে তোমার সামনে বসে পড়াচ্ছে, তোমার নিজের এত বড় একটা দেহ, সেটা কিন্তু তৈরি হয়েছে। তাহলে ওই একটা কোষ, সে কি হয়েছে, ধীরে 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 কিন্তু অনেকগুলো কোষ তৈরি করেছে, সেই কোষ তৈরি করে একটা কিন্তু ফাইনালি একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হয়েছে। ওই একটা সিঙ্গেল আমাদের সেল যেটা জাইগোট ছিল, সেটা প্রথমে 2 সেল স্টেজে গেছে, তারপর 4 সেল স্টেজে গেছে, তারপর 8 সেল স্টেজে গেছে, এরকম ভাবে 16, 32 এরকম করতে করতে কমপ্লেক্সিটি কিন্তু তার বাড়তে গেছে। আর এই কমপ্লেক্সিটি বাড়াটাকে আমরা বলবো বিকাশ। ঠিক আছে, আর এই যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই সংখ্যা বৃদ্ধিটা কিসের মাধ্যমে হচ্ছে, আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে। তাহলে এটাও এক রকমের বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে বিপাকীয় নিয়ন্ত্রণ। আমি কি বললাম যে এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা বিপাকীয় প্রক্রিয়া, যেখানে কিন্তু কোষে যদি আমাদের উপচিতি বিভাগ আমাদের অপচিতি বিভাগের থেকে বেশি হয়, তাহলেই কিন্তু আমাদের বৃদ্ধি হওয়া সম্ভব। এর অপোজিট হয়ে গেলে কিন্তু আমাদের ডিকে হবে, অর্থাৎ আমাদের ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে,
তারপর বলছে শক্তির প্রয়োজনীয়তা, তাহলে কোষ বিভাজন এবং নতুন প্রোটোপ্লাজম তৈরির জন্য প্রচুর পরিমাণ কিন্তু আমাদের শক্তি বা এটিপির কিন্তু প্রয়োজন হবে, যা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নির্গত হয়। ঠিক আছে, তাহলে আশা করি এই অবধি কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে যে বৃদ্ধি জিনিসটা কি। এইবার চলে আসবে আমাদের পরিস্ফুটন জিনিসটার ওপর। ঠিক আছে, তাহলে পরিস্ফুটন বা বিকাশ একই জিনিস। ঠিক আছে, দেখো বৃদ্ধি কিন্তু আমাদের জীবের মধ্যে, যদি আমি প্রাণীদের কথা বলি তার জন্য মানে লিমিটেড। ঠিক আছে, ধরো আমাদের মোটামুটি 18 বছর অব্দি আমাদের উচ্চতা বৃদ্ধি পায়, মোটামুটি 20 বছর অব্দি কিন্তু আমাদের অন্যান্য বৃদ্ধি মোটামুটি সমস্ত দিক থেকে পাচ্ছে, তারপরে কিন্তু আমাদের আর কোনো চেঞ্জেস হচ্ছে না। এটাই আবার আমি যদি প্লান্টসদের ক্ষেত্রে বলি, অর্থাৎ আমি যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি, তার কিন্তু বৃদ্ধি আনলিমিটেড। একটা গাছ তার শেষ জীবদ্দশা অব্দি কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। ঠিক আছে, তাহলে বৃদ্ধি কিন্তু আমাদের লিমিটেড হতে পারে বা আনলিমিটেড হতে পারে, ডিপেন্ড করছে যে সে প্রাণী না উদ্ভিদ। ঠিক আছে, কিন্তু বিকাশ এটা কিন্তু আমাদের থ্রু আউট দা জীবদ্দশা হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের পুরো জীবদ্দশায় কিন্তু আমাদের বিকাশ ঘটতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, আচ্ছা এখানে আমি একদম সিম্পল করে আগে বলি যে আমাদের এই বিকাশ জিনিসটা কি। দেখো বিকাশ মানে কিছুই না, বিকাশ মানে হচ্ছে আমাদের জটিলতা বৃদ্ধি। আমি কি বলতে পারি, আমি বলতে পারি কোষের জটিলতা বৃদ্ধি। তাহলে বিকাশ মানে কি, বিকাশ মানে হচ্ছে আমাদের কোষের জটিলতা বৃদ্ধি, কোষের জটিলতা বৃদ্ধি। আচ্ছা কোষের জটিলতা বৃদ্ধি আমি যদি বলি, তাহলে আমি বলতে পারি যে আমাদের যখন কি ছিল, প্রোক্যারিওটিক কোষ ছিল, সেখান থেকে ধীরে ধীরে আমাদের ইউক্যারিওটিক কোষ হলো। তাহলে প্রোক্যারিওট থেকে ইউক্যারিওটিক যখন আসলো, তখন ধীরে ধীরে কমপ্লেক্সিটি বাড়লো, জটিলতা বৃদ্ধি পেলো, তাহলে এটাও এক রকমের বিকাশ। হ্যাঁ, এটাও এক রকমের বিকাশ। আবার আমি বলতে পারি যে আমাদের একটা যখন এককোষী প্রাণী রয়েছে, ওই একটা এককোষী প্রাণী জনন সম্পন্ন করে নতুন আমাদের কি করলো, নতুন দুটো অপত্য তৈরি করলো। ওই জনন প্রক্রিয়ার মাধ্যমে যে নতুন দুটো অপত্য তৈরি করলো, এটাও এক রকমের বিকাশ। হ্যাঁ, এটাও এক রকমের বিকাশ। কিন্তু এককোষী প্রাণীদের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো একটা কথা ভালো করে ভেবে, ধরো আমি একটা এককোষী প্রাণীর কথা বলছি। আমি কি বলছি, আমি বলছি একটা এককোষী প্রাণী। একটা এককোষী প্রাণীর নাম বলো। তাহলে একটা এককোষী প্রাণী কে হতে পারে, একটা এককোষী প্রাণী হতে পারে আমাদের কি, আমাদের অ্যামিবা। তাহলে একটা অ্যামিবার এক্সাম্পল নিই, তাহলে আমি একটা অ্যামিবার এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা অ্যামিবা, আমি যদি তার এক্সাম্পল নিই, তাহলে আমি একটা ছবি আঁকি। ঠিক আছে, অ্যামিবার ছবি আঁকি, অনেকদিন অ্যামিবার ছবি আঁকা হয়নি। তাহলে এই একটা আমাদের কি হলো, এই একটা অ্যামিবা, তার ভিতরে কি থাকবে, তার নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, থাকলো। এইবার কি হবে, এইবার ধীরে ধীরে এর ক্যারিওকাইনেসিস হওয়া চালু হবে। কি হবে, এর ক্যারিওকাইনেসিস হওয়া চালু হবে। তাহলে কি হবে, প্রথমে আমাদের এই যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা আমাদের কিন্তু ভাগ হওয়া চালু হবে। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসটাকে প্রথমে একটু ভাগ করার শুরু করে দিই। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসটা কি হলো, এই যে মাঝখানে নিউক্লিয়াসটা আছে, ওই নিউক্লিয়াসটা আমাদের ভাগ হওয়া চালু হলো। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসটা ভাগ হওয়া চালু হলো। এইবার এটা দেখো মাঝখান থেকে কি হবে, এবার স্প্লিট করে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে এবার আমাদের সাইটোকাইনেসিস হবে। ঠিক আছে, প্রথমে কি হচ্ছে, এই যে আমাদের নিউক্লিয়াসটা ভাগ হওয়া চালু হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, নিউক্লিয়াসটা আমাদের স্প্লিট হবে, যাকে আমরা কি বলবো, যাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। সেক্ষেত্রে কি হবে, আমাদের এই নিউক্লিয়াসটা ভাগ হবে, অর্থাৎ এটা আলাদা ভাগ হবে, এটা আলাদা ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা আর কি হতে হবে, যখন দুটো আলাদা ভাগ হবে, তখন মাঝখান থেকে সাইটোপ্লাজমটাকেও ভাগ করতে হবে। তাহলে কি হবে, তার সাথে সাথে হবে হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। তাহলে কি বলবো, যে এর সাথে সাথে হবে হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। তাহলে প্রথমে হবে ক্যারিওকাইনেসিস, প্রথমে নিউক্লিয়াস ভাগ হবে, আমি আর আলাদা স্টেপ করে দেখাচ্ছি না। তারপর হবে আমাদের কি সাইটোকাইনেসিস। তাহলে কি হবে, তারপরে আমাদের নতুন দুটো কিন্তু অ্যামিবা তৈরি হবে। তাহলে এই একটা আমাদের কি হলো, অ্যামিবা তৈরি হলো। এই একটা কিন্তু আমাদের অ্যামিবা তৈরি হলো, তার মধ্যে এই একটা অপত্য নিউক্লিয়াস, তার মধ্যে এই একটা অপত্য নিউক্লিয়াস। ঠিক আছে, এই ক্ষেত্রে এরই তো, এটাই আমাদের বৃদ্ধি, আবার এটাই আমাদের বিকাশ, তাই নাকি? কারণ এর তো এই একটাই প্রসেস, এই প্রসেসের মাধ্যমেই তো সে কি করছে, নতুন অ্যামিবা তৈরি করছে। তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমাদের যখন কোনো এককোষী প্রাণী হবে, এই এককোষী প্রাণীদের ক্ষেত্রে কি হবে, এই এককোষী প্রাণী বা জীবদের ক্ষেত্রে কি বলবো, আমি বলতে পারি যে এককোষী জীবদের ক্ষেত্রে আমাদের যেটা বিকাশ, সেটা কিন্তু আমাদের বৃদ্ধির সমার্থক। তাহলে আমাদের এককোষী জীবদের ক্ষেত্রে বৃদ্ধি এবং বিকাশ কিন্তু সমার্থক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, এটা কখনো আসতে পারে যে এককোষী জীবদের ক্ষেত্রে বৃদ্ধি এবং বিকাশ সমার্থক, এটা কি সত্যি না মিথ্যা, তাহলে বলবো যে সত্যি। ঠিক আছে, আচ্ছা তাহলে কোষের জটিলতা বৃদ্ধি এখানে বুঝতে পারলাম। এবার একটা কথা বলো, যে প্রথমে আমাদের কি হলো, একটা শুক্রাণু আসলো, কোথা থেকে আসবে, আমাদের প্যাটার্নাল সাইড থেকে আসবে, মানে বাবার কাছ থেকে আসবে। একটা কি হবে, আমাদের ডিম্বাণু থাকবে, কি মায়ের কাছ থেকে আসবে। এই দুটো জিনিস কি হবে, পরস্পর মিলিত হবে। তাহলে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু পরস্পর মিলিত হলো, মিলিত হলে কি করবে, মিলিত হলে একটা জাইগোট তৈরি করবে। তাহলে কি হবে, আমার একটা জাইগোট তৈরি করবে। তাহলে এই কি হলো, এই হলো আমাদের একটা জাইগোট। তাহলে এটা কি, এটা একটা সিঙ্গেল সেল। তাহলে এটা কি হবে, এটা একটা সিঙ্গেল সেল হবে, যাকে আমরা কি বলে থাকি, যাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের জাইগোট। এটা একটা এককোষী, তাই তো, মানে একটা সিঙ্গেল কোষ। তাহলে এর মধ্যে নিশ্চয়ই কমপ্লেক্সিটি কম আছে। এবার ধীরে ধীরে এটা কি হবে, 2 সেল স্টেজে যাবে, তারপর 4 সেল স্টেজে যাবে, এরকম ভাবে ধীরে ধীরে হবে। তো প্রথমে কি হবে, এর মধ্যে কি হবে, এটা দুটো কোষ হবে, তারপর কি হবে, তারপর এটা 4টে কোষ হবে। ঠিক আছে, তারপর এরকম ভাবে কি হবে, 8টা কোষ হবে। ঠিক আছে, এরকম ভাবে ধীরে ধীরে কি হবে, কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, বাড়তে 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 ধীরে ধীরে কি হবে, সে কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবদেহে পরিণত হবে। তাহলে কি হবে, আমি বলতে পারি যে এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে দুটো জিনিস হয়। একটা কি হয়, একটা তো এই ক্ষেত্রে কি হবে, একটা তো এই ক্ষেত্রে দেখো সেল ডিভিশন তো হবেই,
তাহলে সেল ডিভিশন হবে, সেল গ্রোথ হবে, আর একটা কি হবে, আর একটা হবে আমাদের সেল ডিফারেন্সিয়েশন, আর একটা কি হবে, আর একটা হবে আমাদের সেল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে বিভেদন। বিভেদন মানে আমরা যখন ধীরে ধীরে আমি পূর্ণাঙ্গ একটা জীবদেহ তৈরি হবে, তখন কি হবে, বিভিন্ন কোষ কিন্তু নিজের নিজের একটা কাজ অ্যাসাইন করে নেবে। যেমন ধরো এখন কিরকম এক্সাম্পল দিই, ধরো এখন তোমরা পড়াশোনা করছো একটা স্টুডেন্ট হিসেবে, পরবর্তীকালে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ লয়ার হবে, কেউ হয়তো অন্য কোনো প্রফেশন চুজ করবে, কেউ হয়তো ভিডিও এডিটর হবে, কেউ হয়তো টিচার হবে, কেউ হয়তো অন্য কোনো সমাজ সেবামূলক কাজ করবে, কেউ হয়তো অন্য যে কোনো কাজ করবে নিজের পছন্দ মতো, কেউ হয়তো বিজনেস করবে, ঠিক আছে, কেউ হয়তো কার চালাবে, যে যে কোনো কোনো রকমের কাজ করতে পারো, ঠিক আছে। তো প্রত্যেকে একটা নির্দিষ্ট জব রোল কিন্তু পেয়ে যাবে। তেমনি ভাবে আমাদের কিন্তু বেশ কিছু কোষ হবে, যে প্রত্যেকটা কোষ কিন্তু নিজের একটা স্পেশাল জব রোল খুঁজে নেবে। কারণ কোনো কোষ আমাদের ত্বক সামলাবে, কোনো কোষ আমাদের স্নায়ু কোষ হবে, কোনো কোষ আমাদের লিভারে থাকবে, তাহলে বিভিন্ন কোষ কিন্তু বিভিন্ন রকম হয়ে যাবে। তাহলে একটা যে এই যে কোষগুলো ডিভিশন হচ্ছে, তারপর কিন্তু সেই কোষের একটা নির্দিষ্ট কাজ অ্যাসাইন হয়ে যাবে, তাকে আমরা বলি হচ্ছে বিভেদন হয়ে যাওয়া, অর্থাৎ কোষের একটা নির্দিষ্ট কাজকে পেয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এটাকে বলি আমরা সেল ডিফারেন্সিয়েশন। এরপরে যখন তোমরা প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়বে উঁচু ক্লাসে গিয়ে, তখন আবার তিনটে পদ্ধতি পড়বে। কি কি পড়বে? একটা পড়বে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এরকম বললাম, এটার জন্য একটা হাইপোথেটিক্যাল সিনারিও কনসিডার করো। আশা করি মোটামুটি তোমরা সবাই জানো যে এমবিবিএস যখন ডাক্তাররা পড়ে তখন তারা সব পড়ে। তো ভাবো ভাবো এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও, যে এমবিবিএস একটা ডাক্তার কমপ্লিট করলো, এবার সে সব রকমের কিন্তু আমাদের কি করছে, বা এমবিবিএস এর কথা ছাড়ো, আমি টিচারের কথা ধরছি, ওটা তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ সবাই হয়তো এমবিবিএস এমএস এর জিনিসগুলো বোঝো না। তো এটা টিচার, ধরো আমার কথাই ভাবো, আমি ভাবলাম যে আমি এখন বাংলা পড়াবো, ইতিহাস পড়াবো, ভূগোল পড়াবো, জীবন বিজ্ঞান পড়াবো, ভৌত বিজ্ঞান পড়াবো, সব পড়াবো। তাহলে আমি এখন সব সাবজেক্ট পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে এখন কি আমি একটা নর্মাল কোর্স, আমি এবার ভাবলাম যে সব সাবজেক্ট তো পড়াচ্ছি, কিন্তু সব সাবজেক্ট আমি পড়াতে পারি না। আমি ইতিহাস পারি না, আমি ভূগোল পারি না ভালো করে, কি করে পড়াবো ভালো করে, আমিও পড়াতে পারছি না, স্টুডেন্টরাও ভালো করে বুঝতে পারছে না। তার থেকে একটা কাজ করি, আমি বিজ্ঞান ভালো পারি, আমি বিজ্ঞানটা শুধু পড়াই। তো আমি বেছে নিলাম যে আমি সব সাবজেক্ট আর পড়াবো না, আমি এখন একটা স্পেশাল সাবজেক্ট পড়াবো, যেটা হচ্ছে ফিজিক্স। তাহলে আমি সব সাবজেক্টের থেকে ফিজিক্সকে আলাদা করে দিলাম, যে আমি শুধুমাত্র ফিজিক্স পড়াবো, ঠিক আছে। তাহলে কি হলো, আমার ডিফারেন্সিয়েশন হয়ে গেল বা আমার বিভেদন হয়ে গেল, ঠিক আছে। আমাকে একটা কোর্স কনসিডার করো, তার মানে আমি একটা স্পেশাল জব রোল খুঁজে নিলাম, এখন হয়ে গেল, তার মানে এই পদ্ধতিটা আমাদের বিভেদন বা ডিফারেন্সিয়েশন। এইবার কি হবে, এইবার দেখলাম আমি যে শুধু ফিজিক্স পড়াচ্ছি, আমি তো স্টুডেন্ট খুব কম পাচ্ছি, তাহলে আমার আয় কম হচ্ছে। আগে বরং আমার আয় বেশি চলছিল, আমার পেট ভালো চলছিল, এখন আমার আয় কম হচ্ছে, স্টুডেন্ট আমার কাছে কম, তাই আমার খেতে পেতে কিন্তু টাকা উপার্জনের জন্য অসুবিধা হচ্ছে। আমি ভাবলাম যে এইভাবে তো আমার চলবে না, তো আমি ফিজিক্স ছেড়ে আবার সব সাবজেক্ট পড়ানো চালু করলাম। তাহলে দেখো আমি স্পেশালাইজ জিনিস থেকে আবার কিন্তু আমি একাচোড়া হয়ে গেলাম, একাচোড়া না সরি, এক গোড়া হয়ে গেলাম, যে সব সাবজেক্ট আমি আবার পড়াবো। তাহলে আমি সব জিনিস থেকে মানে একটা নর্মাল কোর্স থেকে কিন্তু একটা স্পেশাল কোর্সে পরিণত হয়েছিলাম, আবার আমি স্পেশাল কোর্স থেকে নর্মাল কোর্স হয়ে গেলাম। তাহলে এই যে ফিরে আসলাম, একে আমরা কি বলবো, একে আমরা বলবো ডি ডিফারেন্সিয়েশন, মানে আমার বিভেদন থেকে আমি আবার কাম ব্যাক করে ফেলেছি, তাহলে একে বলবো ডি ডিফারেন্সিয়েশন। এটা প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে তোমরা পড়বে, এখন ইম্পর্টেন্ট নয়। তারপর আমি আবার যেই পড়াতে আসলাম, আবার পড়াচ্ছি পড়াচ্ছি 1 বছর আবার পড়াচ্ছি, আর ভালো লাগছে না। এবারও ভাবছি যে না, আমি এরকম সব সাবজেক্ট পড়িয়ে পারছি না, সব সাবজেক্ট আমাদের হচ্ছে না। তখন আমি আবার ফিজিক্সের কাছে চলে গেলাম বা আবার কেমিস্ট্রির কাছে চলে গেলাম, যে আমি আবার একটা স্পেশাল সাবজেক্টের টিচার হয়ে যাই, হয়তো এবার ফিজিক্সের সাবজেক্ট নিলাম বা কেমিস্ট্রির সাবজেক্ট নিলাম। তাহলে আবার যে আমি ফিরে গেলাম, তখন আমি তাকে বলবো রিডিফারেন্সিয়েশন। বোঝা গেল? তাহলে এই তিনটে স্টেপ তোমরা পড়বে যখন তোমরা প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তোমরা ক্লাস 11-এ উঠে পড়বে, ঠিক আছে। তো আপাতত এত কিছু ছাড়ো। আচ্ছা, আর একটা কথা বলছি, যে এই যে আমাদের এত সিঙ্গেল সেল গুলো হচ্ছে, এগুলো বিভিন্ন আমাদের কি স্টেপের মাধ্যমে যাবে। তো কি হবে, আমাদের অর্গান তৈরি হতে হবে, মানে কি আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে হবে। তাহলে অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ, এবং আমাদের জেনেসিস মানে কি তৈরি হওয়া। তাহলে আমি বলবো যে আরেকটা আমাদের স্টেপ হবে, যেটাকে আমরা কি বলবো, আমরা বলবো অর্গ্যানোজেনেসিস। অর্গ্যানোজেনেসিস, ঠিক আছে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়া, ঠিক আছে। তাহলে অর্গ্যানোজেনেসিস পদ্ধতিতে কি হবে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে পারবে। তাহলে এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে আমাদের একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হতে পারবে, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে একটা, আমি বিশাল ছবি আঁকছি, এর মাধ্যমে কি হবে, আমাদের একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হবে, ঠিক আছে। ছবিটা খুবই বাজে লাগছে, ঠিক আছে। এই দুটো পা হয়ে গেল, ঠিক আছে। লেজ দেবো, না থাক, লেজটা দিতে হবে না, বেশি অপমানিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই কি হলো, আমাদের একটা এই কি হলো, এটা আমাদের একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হলো, ঠিক আছে। এটা কি হয়েছে, একটু ছবিটা ঠিক করে রাখি, ঠিক আছে, মান সম্মানের ব্যাপার হয়ে যাবে নাহলে, ঠিক আছে। তো আশা করি এবার একটু ঠিক আছে। এই একটা হাত আসলো, ঠিক আছে, এই একটা হাত আসছে। এবার তেরা ব্যাকা হলে আমাকে বলবে না, ঠিক আছে।
এদিক দিয়ে পাটা হচ্ছে, পাটা আমার ছোট দিতে হবে, ঠিক আছে, এদিক দিয়ে বাকিটা বুঝে নিও, ঠিক আছে। তাহলে একটা পূর্ণাঙ্গ জীবদেহ কিন্তু ওই একটা সিঙ্গেল জাইগোট থেকে তৈরি হয়েছে। তার মানে কত আমাদের কিন্তু কমপ্লেক্সিটি বেড়েছে, তাহলে বিভিন্ন ধাপে 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 কিন্তু এগুলো হয়েছে। তাহলে কি হয়েছে মেইনলি এখানে, এখানে কিন্তু বিকাশ ঘটেছে। আবার ভাবো, আমাদের প্রত্যেকটা মানব বিকাশের আমাদের কি থাকবে, অনেকগুলো দশা থাকবে। যেরকম আমরা একদম ছোট্ট ছিলাম, ছোট থেকে আমরা ধীরে ধীরে বড় হয়েছি, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন কমপ্লেক্সিটি কিন্তু বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। তাহলে এটাও কিন্তু একটা পুরো বিকাশ, যেটা কিন্তু আমরা ডিটেলসে পড়বো একটু পরে, ঠিক আছে। তাহলে আশা করি বিকাশ জিনিসটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে যদি আমাদেরকে কখনো বিকাশ বলে না, আমরা একটা কথা বলবো যে বিকাশ মানে কি। আমরা বলবো বিকাশ মানে হচ্ছে, আমরা যদি কখনো বলি যে বিকাশ বা ডেভেলপমেন্ট মানে কি, বিকাশ বা ডেভেলপমেন্ট, বা একেও আমরা আরেকটা নামে কি বলি, আরেকটা নাম আমরা বলি পরিস্ফুটন, ঠিক আছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের বৃদ্ধি বা গ্রোথ। বৃদ্ধিকে আমরা কি বলে থাকি, বৃদ্ধিকে বলে থাকি হচ্ছে আমাদের গ্রোথ, তাই তো। প্লাস কি বলবো, প্লাস বলবো হচ্ছে আমাদের বিভেদন। বিভেদনকে আমরা কি বলে থাকি, বিভেদনকে আমরা বলে থাকি হচ্ছে ডিফারেন্সিয়েশন। বিভেদনকে বলে থাকি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। অঙ্কের জন্য কিন্তু ডিফারেন্সিয়েশন আলাদা, লাইফ সায়েন্সের জন্য কিন্তু ডিফারেন্সিয়েশন আলাদা, ঠিক আছে। তাহলে বিকাশ মানে কি, বিকাশ মানে হচ্ছে বৃদ্ধি প্লাস বিভেদন, ঠিক আছে। তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এইটাই হয়ে গেল কি আমাদের বিকাশ বা পরিস্ফুটন। একটু সংজ্ঞাটা পড়ে ফেলি। বলছে যে ধারাবাহিক ও জটিল প্রক্রিয়ায় একক কোষ যেমন জাইগোট থেকে ক্রমাগত কোষ বিভাজন, বৃদ্ধি এবং কোষীয় বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ও জটিল জীবের সৃষ্টি হয় এবং জীবের বিভিন্ন দশার পর্যায়ক্রমিক বিবর্তন ঘটে, তাকে আমরা কি বলতে পারি, আমাদের বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা লিখলেই আমাদের কিন্তু পরীক্ষায় ফুল মার্কস চলে যাবে। আশা করি এবার তোমরা পুরোটা জিনিস বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আশা করি এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি বিকাশের বৈশিষ্ট্যের কথা বলে, তাহলে আমি কি বলবো, আমি বলবো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা কিন্তু চলতেই থাকবে। তাহলে কি বলবো, বিকাশ একটি সুশৃঙ্খল এবং ধারাবাহিক প্রক্রিয়া, যা ভ্রূণ অবস্থা থেকে শুরু করে কিন্তু আমাদের জীবের মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ অবস্থা অবধি চলতে থাকে, ঠিক আছে। তাহলে আমি বলবো যে আমাদের পুরো জীবদ্দশায় কিন্তু আমাদের বিকাশ চলতেই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের জটিলতা বৃদ্ধি। আমি যেটা বললাম যে বিকাশ মানেই কি আমাদের কোষের জটিলতা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এটা আর আমি বলছি না। তারপর হচ্ছে কোষীয় বিভেদন। বিভেদন আমি বুঝিয়ে দিলাম কি হবে, যে বিকাশের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য কিন্তু বিভেদন। কোষগুলো কি হবে, নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট আকার এবং ধর্ম লাভ করবে, ঠিক আছে। যেরকম আমাদের কিছু কোষ স্নায়ু কোষ তৈরি করবে, কিছু কোষ আমাদের আরবিসি তৈরি করবে, কিছু কোষ আমাদের ফ্যাট কোষ তৈরি করবে, কিছু কোষ আমাদের লিভার কোষ তৈরি করবে। এরকম ভাবে বিভিন্ন কাজে কিন্তু সে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। তার আকার আলাদা হবে, তার আকৃতি আলাদা হবে, তার কাজ আলাদা হবে, অর্থাৎ তার ওভারঅল প্রপার্টিস কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে বৃদ্ধির উপর নির্ভরশীলতা। বৃদ্ধির উপর নির্ভরশীলতা আমি কি বলছি, বৃদ্ধির সাথে আমার কি লাগবে, বিভেদন লাগবে, তাহলে কিন্তু আমাদের বিকাশটা হতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে গুণগত পরিমাণ। তাহলে বৃদ্ধি কি, বৃদ্ধি হচ্ছে আমাদের একটা পরিমাণগত কিন্তু পরিবর্তন। আমি বলছিলাম যে ওই ক্ষেত্রে আমাদের উপজাতি বিভাগ হচ্ছে, তাতে কি হচ্ছে, আমাদের প্রোটোপ্লাজমের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। আমি বলছিলাম যে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে কোষের, বলছিলাম যে কোষের আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কি, এগুলো সব পরিমাণের উপর খেলা চলছে। তাহলে এটা কি একটা পরিমাণগত কিন্তু আমাদের পরিবর্তন। কিন্তু বিকাশ কিন্তু আমাদের জীবের গুণগত একটা পরিবর্তন, যেটা কিন্তু আমাদের জিন গুণগত প্লাস আমাদের পরিমাণগত উভয় রকমের কিন্তু আমাদের পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার বলছে আমাদের বৃদ্ধির বিভিন্ন দশা, কিছুই না, যেটা আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম সেটাই আমাদের। প্রথমে বলছে কোষ বিভাজন, তারপর বলছে কোষের আকার এবং আয়তন বৃদ্ধি, তারপর বলছে আমাদের কি কোষীয় বিভেদন বা পূর্ণতা লাভ, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃদ্ধির বিভিন্ন দশা। তাহলে আমি কি বলছি, আমি বলছি যে একটা কোষ, ধরো আমাদের একটা কোষ রয়েছে, ঠিক আছে। তাহলে এই কোষটা কি হচ্ছে, এই একটা কোষ, এই কোষ কি করলো, এই কোষ আমাদের বিভাজিত হচ্ছে, ঠিক আছে। এই কোষ কি করছে, এই কোষ আমাদের বিভাজিত হচ্ছে, তাহলে কি হবে, নতুন দুটো কোষ তৈরি করবে। তাহলে এই একটা কোষ তৈরি হলো, এই একটা কোষ তৈরি হলো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, কোষের সংখ্যা বৃদ্ধি ঘটলো, তাই তো। তাহলে আমি কি বললাম, আমি বললাম যে এই স্টেজটা কি, এই স্টেজটা হচ্ছে আমাদের কোষ বিভাজন। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের স্টেজ, ঠিক আছে। তাহলে এটাও একরকমের বৃদ্ধি, কোষের সংখ্যা বৃদ্ধি ঘটলো। আচ্ছা, এবার আমি কি বলবো, এবার আমি বলবো, এটা বেশি বড় মনে হচ্ছে, একটু ছোট করে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি বলবো, এবার আমি বলছি যে এ কি হচ্ছে, এ আকারে বৃদ্ধি পাচ্ছে। আমি কি বলছি, যে এ কিন্তু আকারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ধরে নি যে এই কোষটা আমাদের কি হচ্ছে, পরিবেশ থেকে পুষ্টি পাচ্ছে, পুষ্টি পাচ্ছে, জল পাচ্ছে, তাহলে কি হবে, এ কিন্তু আকারে বৃদ্ধি পাবে। তাহলে কি হবে, এ আকারে বৃদ্ধি পেলো, ঠিক আছে। এই কোষটা কিন্তু আকারে বৃদ্ধি পেলো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু এর আকারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে কোষীয় আকার বা আয়তন বৃদ্ধি। কি হচ্ছে, কোষীয় আকার বা আয়তন বৃদ্ধি, যাকে আমরা কি বলে থাকি, যাকে আমরা বলি হাইপারট্রফি, ঠিক আছে। এরপর কি হবে, এরপর ধরে নিচ্ছি যে এর বিভেদন হবে, কি বলছি, এরপর বলছি যে এর বিভেদন হবে। তাহলে এক একটা কোষ কিন্তু এক এক রকম হবে, ধরো এই কোষটা আলাদা হবে, এই কোষটা আলাদা হবে। তো ধরে নাও যে এই কোষটা কি হলো, এই কোষটা গিয়ে আমাদের কি তৈরি করলো, এই কোষটা গিয়ে আমাদের স্নায়ু কোষ তৈরি করলো, ঠিক আছে। এই কোষটা কি করলো, আমাদের স্নায়ু কোষ তৈরি করে ফেললো। এই কোষটা কি করলো, আমাদের স্নায়ু কোষ তৈরি করে ফেললো। আবার এই কোষটা কি করলো, এই কোষটা ধরে নাও আমাদের কি করলো, এটা ধরে নাও আমাদের লিভার সেল তৈরি করলো।
তাহলে বিভিন্ন কোষ কিন্তু আমাদের বিভেদিত হয়ে বিভিন্ন ধরনের কোষ কিন্তু আমাদের তৈরি করতে পারে। তাহলে এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা হচ্ছে আমাদের কোষের বিভাজন, তাই তো? তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমাদের কোষীয় বিভেদন, বা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি আমাদের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তাহলে আশা করি এখনো অবধি কিন্তু যা যা পড়ানো হচ্ছে সব কিন্তু একদম ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তো একবার আমি চেক করে নিলাম যে এগুলো সব ঠিক আছে কিনা। আপাতত সবকিছু কিন্তু আমাদের ঠিক চলছে বলেই আমার মনে হচ্ছে। ঠিক আছে? তো অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তাই মাঝখানে একটু একটু করে চেক করে নিতে হয় আমাকে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি হচ্ছে কি লেখা আছে, পরীক্ষায় লিখতে হবে তো। তাহলে দেখো একটু আমরা পড়ে ফেলি। বলছে যে কি ঘটে কোষ বিভাজন দশায়। বলছে এটা বৃদ্ধির একদম প্রথম ধাপ। এই দশায় জীবের বর্ধিষ্ণু অঞ্চলে, যেমন ধরো উদ্ভিদের মূল বা কাণ্ডের অগ্রভাগ, প্রাণীর ভ্রূণ, ঠিক আছে, এগুলো কি হয়, মাতৃকোষগুলো মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। দেখো যখন আমি এরকম কোষের সংখ্যা বৃদ্ধির কথা বলছি, কোষ বৃদ্ধির কথা বলছি, জেনারেলি আমি কি বলবো, আমাদের কোষ বিভাজনের কথা বলবো যখন মাইটোসিস কোষ বিভাজনের কথা। ঠিক আছে? তো এই প্রক্রিয়া কিন্তু বারবার তারা বিভাজিত হয়। এর ফলে কি হয়, জীবদেহ কোষের সংখ্যা বৃদ্ধি কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে? একে আমরা কি বলি? একে আমরা বলি হাইপারপ্লাসিয়া। ঠিক আছে? এরপরে কি হবে? এরপর কোষের আকার এবং আয়তন বৃদ্ধি পাবে, যেটাকে আমরা কি বলবো? হাইপারট্রফি। তাহলে প্রথম দশায় উৎপন্ন নতুন কোষগুলো বা ছোট কোষগুলো পরিবেশ থেকে কি করে? জল এবং পুষ্টিরস কিন্তু শোষণ করে। কোষের ভেতরে কিন্তু তাহলে নতুন প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়। এর ফলে কি হয়? কোষগুলোর আকার, আয়তন এবং শুষ্ক ওজন বৃদ্ধি পায়, যাকে আমরা কি বলি? হাইপারট্রফি বলি। উদ্ভিদের ক্ষেত্রে কোষে বড় ভ্যাকুয়াল বা গহ্বর সৃষ্টি হওয়ার কারণে এই দশায় কিন্তু কোষের আয়তন দ্রুত বৃদ্ধি পায়। তাহলে এগুলো আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। তারপর আমরা যদি বলি যে আমাদের কোষীয় বিভেদন বা পূর্ণতা লাভ, এটা আমরা কি বলবো? তাহলে বলবো যে এটা বৃদ্ধির চূড়ান্ত দশা। এই দশায় আয়তনে বড় হওয়া কোষগুলো তাদের নির্দিষ্ট কাজ করার জন্য কিন্তু বিশেষ আকার, আকৃতি এবং ধর্ম লাভ করে। যেরকম বললাম, কেউ স্নায়ু কোষ হবে, কেউ আমাদের লিভার সেল হতে পারে। উদ্ভিদদের ক্ষেত্রে আমাদের কি বিভিন্ন, কেউ জাইলেম হয়ে গেল, কেউ ফ্লোয়েম হয়ে গেল, এরকম কি বিভিন্ন আমাদের কোষের ক্ষেত্রে কিন্তু এরকম তৈরি হয়ে যাবে। ঠিক আছে? মেরিস্টেমেটিক সেল থেকে আমাদের অন্যান্য কোষ তৈরি হয়ে যায়। ঠিক আছে? তারপর কি বলছি, যে এই দশাতেই সমোৎপত্তি মানে সম উৎপত্তি সম্পন্ন কোষগুলো একত্রিত হয়ে কি তৈরি করে? টিস্যু। দেখো আমরা সবসময় কিন্তু জানি, কি জানি, আমরা সবসময় জানি যে অনেকগুলো সেল মিলে কি তৈরি করে? আমাদের টিস্যু তৈরি করে। ঠিক আছে? অনেকগুলো কোষ মিলে কি করে? আমাদের একটা কলা তৈরি করে। অনেকগুলো কলা মিলে কি তৈরি করে? আমাদের অনেকগুলো কলা মিলে কি তৈরি করে? আমাদের কোষ, কলা, কলাতন্তু, অঙ্গ। তাহলে কি হবে? এখানে অর্গান তৈরি করবে। ঠিক আছে? তাহলে কি তৈরি করবে? আমাদের অঙ্গ তৈরি করবে। অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি করে? আমাদের একটা অর্গান সিস্টেম বা তন্ত্র তৈরি করে। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে অনেকগুলো অর্গান মিলে কি তৈরি করে? আমাদের একটা অর্গান সিস্টেম তৈরি করে, যাকে আমরা কি বলি? তন্ত্র। সেল মানে কি? সেল মানে হচ্ছে বাংলায় কোষ। টিস্যু মানে কি? টিস্যু মানে হচ্ছে বাংলায় কলা। অর্গান মানে কি? অর্গান মানে হচ্ছে বাংলায় আমাদের অঙ্গ। অঙ্গ মানে কি? অঙ্গ মিলে কি তৈরি করে? অঙ্গ মিলে তৈরি করে অর্গান সিস্টেম, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে আমাদের তন্ত্র। এবং এরকম বিভিন্ন তন্ত্র মিলে কি তৈরি হয়? আমাদের একটা হোল বডি। তাহলে সেই বডিকে আমরা বাংলায় কি বলে থাকি? আমাদের একটা জীবদেহ বলে থাকি। ঠিক আছে? তাহলে অনেকগুলো কোষ, একই রকমের কোষ মিলে একটা কলা তৈরি করলো। ঠিক আছে? সেই কলাগুলো মিলে কি হলো? একটা আমাদের অঙ্গ তৈরি করলো। ঠিক আছে? সেই বিভিন্ন অঙ্গ যারা একই রকমের কাজ করে, সেরকম অনেকগুলো অঙ্গ নিয়ে কি হবে? আমাদের বিভিন্ন তন্ত্র তৈরি করবে। যেরকম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে, আমাদের ধরো নার্ভাস সিস্টেম, আমাদের ধরো কি, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, এরকম বিভিন্ন আমাদের সিস্টেম তৈরি হবে। আর সমস্ত সিস্টেম নিয়ে কি আমাদের একটা জীবদেহ কিন্তু গঠন হবে। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমরা ছোটবেলাতে পড়েছিলাম। সব কিন্তু আমরা এগুলো ছোটবেলাতে বেশিরভাগ জিনিসই পড়ে ফেলেছি। ঠিক আছে? যেমন আমরা বিভাগ টিভাগগুলো পড়েছিলাম। তাহলে এই মাধ্যমে কিন্তু আমাদের অঙ্গ, তন্ত্র গঠন কিন্তু সবকিছু হতে পারবে। তাহলে প্রাণীদের ক্ষেত্রে কিন্তু সাধারণত কোষ রূপান্তরিত হয়ে স্নায়ু কোষ, পেশি কোষ, রক্ত কোষ ইত্যাদি কিন্তু তৈরি করে। আবার উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? জাইলেম বা ফ্লোয়েম কলা কিন্তু এরা তৈরি করতে পারে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলোকে একদম ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তো আমাদের পড়া হয়ে গেছে। এইবার তোমাদের একটা কাজ থাকবে কি, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্যটাকে একদম মুখস্থ করে ফেলা, কারণ এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার চান্সেস কিন্তু আছে। তাহলে আমি কি বলবো? বৃদ্ধি বলবো যে এটা জীবের কিন্তু পরিমাণগত পরিবর্তন, যেরকম কি আকার পরিবর্তন হচ্ছে কিনা, আয়তন পরিবর্তন হচ্ছে কিনা, ওজন পরিবর্তন হচ্ছে কিনা, সংখ্যার পরিবর্তন হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা দেখবো। কিন্তু বিকাশ কি হবে? এটা কিন্তু আমাদের কর্মক্ষমতা, আচরণের গুণগত এবং আমাদের কিন্তু পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে? তাহলে দুটোই কিন্তু এখানে থাকবে। নির্ভরশীলতা আমি কি বলতে পারি? বৃদ্ধি কিন্তু বিকাশের উপর নির্ভরশীল নয়, মানে আমাদের কোষের কিন্তু জটিলতা নাও বৃদ্ধি পেতে পারে। কিন্তু বিকাশ কখন হবে? বিকাশ মানেই হচ্ছে কি, বিকাশ মানেই হচ্ছে আমাদের বৃদ্ধি প্লাস বিভেদন। বৃদ্ধি প্লাস বিভেদন, তাহলে বৃদ্ধি তো হতেই হবেই। তাহলে আমি কি বলছি? বিকাশ কিন্তু সম্পূর্ণভাবে বৃদ্ধির উপর নির্ভরশীল, বৃদ্ধি ছাড়া কিন্তু বিকাশ সম্ভব নয়। ঠিক আছে? তারপর বলছে সময়কাল, তাহলে একটা নির্দিষ্ট বয়স অবধি কিন্তু এটা আমাদের জন্য ঘটে। এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রাণীদের ক্ষেত্রে। আবার আমাদের যদি প্লান্টের ক্ষেত্রে বলি, প্লান্টের ক্ষেত্রে কিন্তু এটা মোরওভার কিন্তু আমাদের আনলিমিটেড। ঠিক আছে? তাই আমি এটা প্রাণীর ক্ষেত্রে বলছি যে এটা কিন্তু সীমাবদ্ধ। ঠিক আছে? প্লান্টের ক্ষেত্রেও মোটামুটি বেশ কিছু অংশে কিন্তু ওটা আনলিমিটেড, বাট আমাদের কি হবে, যখন কারোর বার্ধক্য আসে তখন কিন্তু সেটা আবার ঝরে পড়ে যায়। ধরো পাতা, তার কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর সে কিন্তু ঝরে পড়ে। ঠিক আছে?
তো এরকম ব্যাপার। আর বিকাশ কি, বিকাশ কিন্তু আমাদের শুরু থেকে আমাদের জীবনের শেষ সময় অবধি কিন্তু একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, যেটা কিন্তু চলতেই থাকবে। তারপর যদি পরিধির কথা বলি, তাহলে এটা একটা সীমিত প্রক্রিয়া, বস্তুদের বিকাশের একটা নির্দিষ্ট অংশ মাত্র। কিন্তু বিকাশ কি, বিকাশ একটা কিন্তু সামগ্রিক এবং ব্যাপক প্রক্রিয়া, যেটা কিন্তু বৃদ্ধির একটা নির্দিষ্ট পর্যায়ের পর থেকেও কিন্তু আমাদের কন্টিনিউ হতে থাকবে আমাদের পুরো জীবদ্দশায়, ঠিক আছে। তারপর যদি বলি পরিমাপ যোগ্যতা, তাহলে বৃদ্ধি কিন্তু সরাসরি পরিমাপ করা যায়, যেরকম ধরো আমাদের কি উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি। কিন্তু বিকাশ কিন্তু সরাসরি পরিমাপ করা যায় না, এটা কিন্তু জীবের আচরণ ও কার্যকারিতা দেখে কিন্তু পর্যবেক্ষণ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছি আমাদের কোষীয় পরিবর্তন। তাহলে মূলত কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধির ফলে কিন্তু আমাদের বৃদ্ধি ঘটে, এবং কোষের বিভাজনের পাশাপাশি কিন্তু কোষীয় বিভেদন যখন ঘটবে তখনই কিন্তু আমাদের বিকাশটা ঘটতে পারবে। কারণ বিভেদন, এই বিকাশ মানেই কি, আমাদের কোষের বৃদ্ধি হতে হবে প্লাস কিন্তু আমাদের বিভেদন হতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি এই পার্থক্যটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদের কি পড়তে হবে, এইবার আমাদেরকে পড়তে হবে মানব বিকাশের বিভিন্ন দশা। দেখো, আমরা একসময় জন্মেছিলাম, তারপর একসময় কিন্তু আমরা মরেছি। ওই বলে না, জন্মালে মরিতে হবে, এটাই বিধাতার কি একটা যেন নিয়ম বা নীতি, এরকম একটা আমাদের ডায়লগ আছে, ঠিক আছে। তো আমাদের বিভিন্ন দশা আছে, আমাদের সেই বিভিন্ন দশায় আমরা বিভিন্ন জিনিস শিখতে পারি, এবং প্রত্যেক দশার নিজস্ব মাধুর্যতা আছে, এবং সেই দশাগুলো কিন্তু আমাদের লাইফে একটানা কিন্তু থাকবে না, একটা দশা পেরোবে, তারপর অন্য দশা আসবে, তারপর অন্য দশা আসবে, এবং প্রত্যেকটা দশার কিন্তু নিজস্ব বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই প্রত্যেকটা দশা আমাদেরকে কিন্তু স্টাডি করতে হবে। তো মানব বিকাশের আমরা মোট 5টা দশা কিন্তু ভাগ করেছি, যেটা একদম প্রথমে কি হবে আমাদের ইনফ্যান্সি, তারপর হবে চাইল্ডহুড, তারপর হবে আমাদের অ্যাডোলেসেন্স, তারপর হবে আমাদের অ্যাডাল্টহুড, তারপর হবে কি আমাদের ওল্ড এজ। তাহলে প্রথমে হবে কি আমাদের আমাদের কি প্রথমে হবে আমাদের ইনফ্যান্সি, ঠিক আছে, একদম প্রথমে যখন আমরা সদ্যজাত। তারপর আমাদের চাইল্ডহুড অর্থাৎ শৈশব। তারপর হবে কি আমাদের অ্যাডোলেসেন্স অর্থাৎ আমাদের কি বয়ঃসন্ধি, যেটার মধ্যে তোমরা বেশিরভাগ লোক রয়েছে, তোমাদের কি 15 বছর 16 বছর এরকম বয়স, তাহলে তোমরা কি এরকম বয়ঃসন্ধি কালে এখন রয়েছে, ঠিক আছে। তারপর তোমরা আসবে কি অ্যাডাল্টহুডে, যেটা আমি রয়েছি, ঠিক আছে। আমার এখন কি আমার এখন 21 বছর বয়স, তো আমি কি আমি এখন পরিণত। তারপর কি, তারপর হচ্ছে আমাদের বার্ধক্য। তো এক সময় আমিও বয়স হয়ে যাবে, তখন আমি কি বার্ধক্য হয়ে যাবে, তখন আমাকে লাঠি নিয়ে চলতে হবে, তোমরা এক সময় বার্ধক্যতে পা দেবে, ঠিক আছে। তাহলে সেটা হবে আমাদের কি শেষ সময়, ঠিক আছে। তাহলে এবার এগুলোকে এক এক সময় একটা একটা করে আমাদেরকে পড়তে হবে। তাহলে সবার প্রথমে কি আছে, সদ্যজাত। সদ্যজাত মানে কি, সদ্য জন্মেছে, ঠিক আছে। তাহলে আমাদের মায়ের পেট থেকে যখন কেউ সদ্য জন্মালো, তখন আমি তাকে শূন্য সময় ধরছি। তাহলে তখন থেকে প্রায় 3 বছর বয়স অবধি আমি তাকে কি বলবো, যে সে সদ্যজাত দশাতে কিন্তু আছে। এবার দেখো, এই টাইমিং গুলো কিন্তু এক এক বইতে এক এক রকম রয়েছে, কারণ এই টাইমিং গুলো কিন্তু বিভিন্ন আমাদের যে সংস্থা আছে তারা বিভিন্নভাবে ডিফাইন করেছে। আবার বেশ কিছু আমাদের দশা আছে, যে দশাগুলো কিন্তু এরকম মনে করা হয় যে সেটা কিন্তু বিভিন্ন ভৌগোলিক দশাতে, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে কিন্তু ডিফারেন্ট হবে। যেমন আমেরিকার কিন্তু পিউবার্টির টাইম পিরিয়ড আলাদা হবে, আমাদের ইন্ডিয়ার পিউবার্টি টাইম পিরিয়ড আলাদা হবে। আবার কোর্টে বিভিন্ন সময় কেস চলে যে পিউবার্টি এগিয়ে দেওয়া হোক বা পিছিয়ে দেওয়া হোক, অ্যাডাল্টহুড তাড়াতাড়ি আনা হোক, এরকম বিভিন্ন কিন্তু আমাদের চলতে থাকবে, কারণ যত আমাদের জেনারেশন এগোচ্ছে তত কিন্তু আমাদের এই দশাগুলোর চেঞ্জেস হচ্ছে। মানুষের মানব বিকাশ কিন্তু ধীরে ধীরে কি আরো বেশি হচ্ছে, জটিলতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কি ইভলিউশন হচ্ছে, ঠিক আছে। এরকম বিভিন্ন কিন্তু আমাদের জিনিস হতে চলেছে। তাই কিন্তু এই যে মানগুলো লেখা আছে, কোথাও লেখা থাকবে 0 থেকে 3, কোথাও লেখা থাকবে 0 থেকে 2, কোথাও লেখা থাকবে 9 মাস। তো এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবে, তো ওটা কোনো বড় ব্যাপার না। আমি এখানে সাঁতরার বইটাকে ফলো করছি। তো সাঁতরার বইতে আমি যদি দেখি, তাহলে কি বলছে, যে 0 থেকে 3 বছর বয়স অব্দি কিন্তু আমি তাকে সদ্যজাত বলবো। তো এই সদ্যজাত কি, মায়ের পেট থেকে সদ্য সদ্য এসছে, তাহলে তার প্রথম খাদ্য কি হবে, তার প্রথম খাদ্য হবে মায়ের স্তন্য দুগ্ধ, তাই তো। তাহলে মায়ের যে স্তন্য দুগ্ধ, সেটা কি হতে হবে, তার স্তন থেকে খেতে হবে। তাহলে একটা সদ্য বাচ্চা, যে কিনা সদ্য জন্মেছে, সে কি জানে যে আমার কখন খিদে পেয়েছে, আমি বলবো যে মা আমাকে খেতে দাও, বা আমি কি খেতে পারবো, মানে সেই সদ্যজাত বাচ্চা সে কি খেতে পারে নিজে থেকে, পারে না। তাহলে তখন সে কি করে, তখন সে কিন্তু একটা রুটিন রিফ্লেক্স কিন্তু ফলো করে। অর্থাৎ তুমি যদি একটা সদ্যজাত বাচ্চার কি করো, গালে গালে টাচ করো, বা গালে কিন্তু একটুখানি কি করো তুমি প্রেস করো, তাহলে সে দেখবে তোমার কিন্তু ঘাড়টা নাড়াবে সেই দিকে, সে সেটাকে ফলো করার চেষ্টা করবে। এটা একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। এটাকেই বলে হচ্ছে আমাদের কি রুটিন রিফ্লেক্স। এর মাধ্যমে যখন সে স্তন্যদুগ্ধ পান করতে হবে, তখন সে স্তনের ছোঁয়াতে এসে কি করবে, সে কিন্তু তার মুখটাকে বাড়িয়ে দিতে পারবে, এবং সে কিন্তু স্তন্য পান করতে পারবে স্তন বৃন্তর থেকে, ঠিক আছে। তাহলে এই যে রুটিন রিফ্লেক্স রয়েছে, এর মাধ্যমে কিন্তু সে কি করতে পারে, সে কিন্তু স্তন্যদুগ্ধ পান করতে পারে। তারপর ধীরে ধীরে কি করবে, সে কিন্তু সহজ পাচ্য খাবার, যেরকম ধরো আলু সেদ্ধ, সেদ্ধ ভাত, ঠিক আছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে খেতে পারবে। তাহলে প্রথম কি বলবো, আমি যদি খাদ্যাভ্যাসের কথা বলি, তাহলে মূলত এরা কি করবে, স্তন্যদুগ্ধ পান করবে, এবং এটাকেই সে কিন্তু একটা আদর্শ ফুড হিসেবে গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে এবং 6 মাস পর থেকে কিন্তু সে মূলত কি করবে, সহজ হজমযোগ্য খাদ্য যেরকম গলা ভাত, আলু সেদ্ধ ইত্যাদি কিন্তু সে খাওয়া চালু করবে।
পুষ্টি পদার্থ সংগ্রহের জন্য তারা কি করে, রুটিং রিফ্লেক্স, যেটা আমি তোমাদেরকে বোঝালাম যে এটা কি একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা কিন্তু সে ব্যবহার করে, যেটা কিন্তু মোটামুটি তোমাদের ধরো 3 থেকে 4 মাস পর থেকে ধীরে ধীরে ক্ষয় হওয়া চালু হয়, সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের কিন্তু চলে যাওয়া চালু হয়। কারণ যত আমাদের কি বয়স বাড়া চালু হবে, তত কি হবে, আমি নিজে থেকে বলতে পারবো যে মা আমার খিদে পেয়েছে, বা আমি সিগন্যালিং করতে পারবো ছোট বয়সেও, এবং আমি নিজে থেকে কিন্তু খেতে পারবো। যখন আমরা সামনের দিকে কেউ হাত বাড়াচ্ছে খাবার দেওয়ার জন্য, তখন আমি মুখটাকে খুলতে পারবো। তাহলে ধীরে ধীরে কিন্তু এই বোধ বুদ্ধি আমাদের চালু হবে, আমাদের ব্রেন ডেভেলপ হওয়া চালু হবে, তখন কিন্তু আমাদের এই রুটিন রিফ্লেক্সটা কিন্তু অতটা কাজ দেবে না। তাই রুটিন রিফ্লেক্সটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের অবক্ষয় হওয়া চালু হবে, ঠিক আছে। তাহলে এইটা কি হবে, একদম সদ্যজাতের ক্ষেত্রে কিন্তু ভগবান দিয়ে পাঠায়, বা তুমি যার উপর বিশ্বাস করো সে দিয়ে পাঠায়, বা নেচার কিন্তু ডিজাইন করে পাঠায় যাতে সে কিন্তু খেয়ে পড়ে বাঁচতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যা কিন্তু পরে ধীরে ধীরে গায়েব হয়ে যায়। আমি যদি শারীরিক বিকাশের কথা বলি, তাহলে জন্মের সময় কিন্তু শিশুর ওজন সাধারণত 2.5 কেজি থেকে 3 কেজি হয়, যদিও আমার ওয়েট এর থেকে বেশি ছিল, আমার ছিল আই গেস 3 কেজি 400। তো এই সময় বৃদ্ধির হার কিন্তু খুব দ্রুত হয়। এবার মানসিক এবং ভাষাগত আমি যদি বিকাশের কথা বলি, তাহলে 6 থেকে 7 মাস বয়সে কিন্তু সে চেনা মুখ দেখতে পারে এবং হাসতে পারে। দেখবে একটা ছোট্ট বাচ্চা, সে কিন্তু একটু যত বড় হতে থাকে, সে কিন্তু দেখবে মুখ চিনতে শুরু করে, সে দেখবে মায়ের মুখ চিনতে পারে, ঠিক আছে। মায়ের কোলে গেলে তখন কান্না বন্ধ করে দেয়, কিন্তু অন্য কোনো অচেনা পাবলিকের কাছে যদি আমার পাঠিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সে কাঁদতে শুরু করে। আবার তোমার আশেপাশে যারা তার আশেপাশে থাকে, যারা ওর সাথে ওই ওলে বাবা ওলে বাবা বাবা করে খেলাধুলো করতে চায়, ঠিক আছে, যারা তার আশেপাশে সবসময় থাকে, তার মুখ দেখতে দেখতে কিন্তু ওই বাচ্চারা চিনতে পেরে যায়, তখন কিন্তু তার কাছে সে সেফ ফিল করে। তখন কি করে, তখন কিন্তু সে তার কাছে দেখবে কান্নাকাটি করে না, অন্য কিছু করে না, তার কাছে থাকতে চায়, এরকম একটা ফিলিংস সে আনতে পারে। অর্থাৎ সে কিন্তু মুখটা চিনতে পারছে, তাহলে তার কিন্তু এই চেনার ক্ষমতাটা কিন্তু হওয়া চালু হয়, ঠিক আছে। এবং বিভিন্ন যারা সাইকোলজিস্ট আছে, নিউরো সাইকোলজিস্ট রয়েছে, তারা কিন্তু বেশ কিছু রিসার্চ করেছিল, যার মাধ্যমে কিন্তু তারা এটাও বলতে চায় যে একদম ছোট্ট বয়সে যখন কেউ থাকে, তখন কিন্তু সে স্বপ্ন দেখতে পারে না, কারণ তার ব্রেনের ভিতর যে একটা ভিজুয়াল কর্টেক্স আছে সেটা কিন্তু ডেভেলপ হয় না। কিন্তু ধীরে ধীরে সে যত বড় হয়, তার ভিতরে সে ওই ভিজুয়াল কর্টেক্সটা কিন্তু ডেভেলপ হওয়া চালু হয়, ঠিক আছে। তখন কিন্তু তার মেমোরিতে বিভিন্ন এই যে স্বপ্ন টাইপের জিনিস কিন্তু আসতে পারে, তারপর থেকে সে স্বপ্ন দেখা চালু করে, ঠিক আছে। তো এরকম ভাবে সে কিন্তু সবাইকে চিনতে পারে এবং হাসতে পারে। 1 বছর বয়সের দিকে সে কিন্তু আদো আদো করে কথা বলাও চালু করতে পারে, যেরকম ধরো সে মা বলতে পারছে, বাবা বলতে পারছে, এরকম ভাবে দেখবে তারা ভেঙে ভেঙে কিন্তু কথা বলা চালু করছে। তাহলে এটা কিন্তু আমাদের সদ্যজাতের বেশ কিছু বৈশিষ্ট্য, এবং শেষে কিন্তু সে ছোট ছোট বাক্য গঠন করতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, যখন সে ওই ছোট ছোট বাক্য গঠন করে, আর আমরা বলি দেখো দেখো কত পাকা পাকা কথা বলছে, ঠিক আছে, তাহলে এই স্টেজটা কিন্তু তার ক্ষেত্রে আসে। আচরণগত বৈশিষ্ট্যের কথা যদি আমি বলি, তাহলে এই পর্যায়ে বিভিন্ন ধরনের সংবেদ গঠন কিন্তু তার হয়, এবং মানুষের মুখমণ্ডলের দিকে কিন্তু সে আকৃষ্ট হয়, যেটা বললাম যে মুখ দেখে সে কিন্তু চিনতে শুরু করে। জন্মের পর কিন্তু শিশু কেবল কাঁদতে পারে, ঠিক আছে, এবং ধীরে ধীরে মাথা সোজা করা, 3 থেকে 4 মাস বয়সের দিকে সে মাথা সোজা করতে পারছে, উপর হওয়া চালু করে, হামাগুড়ি দেওয়া চালু করে, ঠিক আছে, সে কিন্তু দাঁড়াতে পারে এবং হাঁটা শেখে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু একটা সদ্যজাতের সময় কিন্তু হচ্ছে, মানে 0 থেকে 3 বছরের সময়ের মধ্যে কিন্তু ধীরে ধীরে এই সমস্ত কিছু কিন্তু 1 বাই 1 হওয়া চালু হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 থেকে 3 বছর বয়সের দিকে সে কিন্তু ধীরে ধীরে হাঁটা চালু করে, এবং সে কিন্তু দাঁড়াতে পারে, ঠিক আছে। সঞ্চারনশীল আলোকে সে কিন্তু অনুসরণ করতে পারে, দেখবে যে সে আলো কিন্তু অনুসরণ করতে পারে, ঠিক আছে। এবং প্রচুর শক্তির প্রয়োজন হয় কিন্তু এই টাইমে, কারণ সে বিভিন্নভাবে কিন্তু নিজের এফোর্ট দিচ্ছে, সে কিন্তু হাঁটা চলা শিখছে, ঠিক আছে, তার ব্রেন ডেভেলপ করছে এই টাইমের মধ্যে, সে কিন্তু একটু ছুটোছুটি করছে, সবাইকে চিনতে চিনছে, এরকম বিভিন্ন ধরনের সে কিন্তু কাজ করছে। তার জন্য কিন্তু তার বিভিন্ন পরিমাণে শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। এবং ঘুমের চাহিদাও কিন্তু তাদের ক্ষেত্রে বেশি হয়, জন্য দেখবে একটা সদ্যজাত বাচ্চা সে কিন্তু বেশি ঘুমায় একটা সাধারণ মানুষের থেকে, ঠিক আছে, মানে সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের থেকে। এবার সদ্যজাত দশাটা পেরিয়ে গেলে তারপর আসে আমাদের শৈশব দশা। শৈশব দশা কি হবে, আমাদের 3 থেকে 11 বছর বয়স অবধি থাকবে। তাহলে এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটা আমরা বলি যে এটা চাইল্ডহুড টাইম পিরিয়ড, ঠিক আছে। তাহলে এই সময় কি হয়, আমাদের প্রথম যে 3 বছর সেটা কিন্তু উচ্চতার দ্রুত বৃদ্ধি পাওয়া যায়, ঠিক আছে। আমরা যে প্রথমে বললাম যে আমাদের কি একদম সদ্যজাত অবস্থা, তখন কিন্তু উচ্চতায় দ্রুত বৃদ্ধি ঘটে, কিন্তু প্রাক বয়ঃসন্ধিকালীন দশায় কিন্তু বৃদ্ধি মোটামুটি ধীর গতিতে ঘটে। প্রাক বয়ঃসন্ধিকালীন তার মানে কি বয়ঃসন্ধির আগে, তখন কিন্তু বৃদ্ধিটার যে হার, সেই হারটা কিন্তু কমে যায়, রেট কমে যায়, আমি বলছি না বৃদ্ধি হয় না, বাট বৃদ্ধির হারটা কিন্তু কমে যায়। তাছাড়া এই সময় কি হয়, যে দুধের দাঁত থাকে, সেই দুধের দাঁত কিন্তু আমাদের পড়ে যায়, সবার আমাদের মনে আছে আমাদের এই মেমোরিজ, আর সেইখান থেকে কি হয়, আমাদের স্থায়ী দাঁত কিন্তু উঠতে শুরু করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কি হয়, শিশুরা যখন জন্মায় তখন প্রায় 300টা হাড় তাদের থাকে, আর কালক্রমে শৈশব থেকেই কিন্তু এই হাড়গুলো জোড়া চালু করে, জুড়তে 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 প্রাপ্তবয়স্ক হলে, আমি বলছি প্রাপ্তবয়স্ক হলে 18 থেকে 22 বছর ওরকম টাইমে যখন যাবে, তখন গিয়ে কিন্তু সেই সমস্ত হাড়গুলো জুড়ে জুড়ে 206টা হাড়ে কিন্তু সংখ্যায় কমে যায়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একদম শৈশবেই কমে যাচ্ছে না, শৈশব থেকে জোড়া চালু হচ্ছে, জুড়তে 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 অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সে প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছাচ্ছে, তখন গিয়ে কিন্তু তার হাড় সংখ্যা কমে 206 হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, তাছাড়া হচ্ছে এই টাইমটা কিন্তু আমাদের মানসিক এবং সামাজিক বিকাশ ঘটে। কেন? কারণ এই টাইম থেকে আমরা স্কুল-টুল যাওয়া চালু করি এবং এই টাইমটা খুব জিজ্ঞাসু মনোভাব দেখা যায় ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে। কিরকম? এই যে ছোট, ছোট বাচ্চারা থাকে যারা তাদের শৈশবে আছে তারা কিন্তু বারবার সবকিছুতে এটা কি? ওটা কি? এটা কেন হচ্ছে? ওটা কেন হচ্ছে? এরকম কোয়েশ্চেন করতে থাকে। অর্থাৎ তাদের মধ্যে একটা জিজ্ঞাসু মনোভাব চলে আসে। যেই জিজ্ঞাসু মনোভাব যতদিন কারোর মধ্যে থাকবে ততদিন কিন্তু সেটা তাদের জন্য ভালো। কারণ তাতে কিন্তু বেশি আমাদের লার্নিং এবিলিটি থাকে। আমরা কিন্তু নতুন, নতুন জিনিস শিখতে পারবো তার জন্য। তো এই ক্ষেত্রে কি হয়, শিশুর কৌতূহল মারাত্মকভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, যেটা আমরা দেখেছি সবসময়। এবং সবকিছুতে কিন্তু তাদের একটা কি, কেন এইসব জিজ্ঞাসা করার প্রবণতা দেখা যায়। ঠিক আছে? তাছাড়া স্কুলে যাওয়ার ফলে সামাজিক মেলামেশা বাড়ে এবং বন্ধু কিন্তু এই ক্ষেত্রে আমাদের তৈরি হওয়া চালু হয়। ঠিক আছে? লিঙ্গভেদে আলাদা, আলাদা খেলার প্রবণতা দেখা যায়। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে যারা মেয়েরা থাকে সেই মেয়ে বাচ্চারা কিন্তু দেখবে ওই রান্নাবাটি টাইপের খেলাধুলো করাতে বেশি আমাদের প্রেফারেন্স দেয়। আর যদি ছেলেদের কথা বলি তাহলে দেখবে কার টয়েস, রোবট এই ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু তারা খেলাধুলায় বেশি পার্টিসিপেট করতে চায়। ওভারঅল কিন্তু চাইল্ডহুডে আমরা বেশি ডিফারেন্স দেখতে পাই না, তবুও কিছু হালকা টেন্ডেন্সি কিন্তু আমরা দেখতে পাই, যেটা কিন্তু লিঙ্গভেদে আমাদের আলাদা হয়। আমি যদি জেনারেল কথা বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমরা দেখতে পাই। তাছাড়া কল্পনা শক্তি, যুক্তিবোধ ইত্যাদির কিন্তু ধীরে ধীরে বিকাশ ঘটতে থাকে এই টাইম থেকেই। ঠিক আছে? এবং এছাড়া কথা বলা, মনোভাব প্রকাশ ইত্যাদির কিন্তু দক্ষতা আমাদের বাড়তে থাকে কি এই শৈশবকালে। ঠিক আছে? আচ্ছা, আচরণগত বৈশিষ্ট্য আমি যদি বলি তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে এই ক্ষেত্রে কি হয়, আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে দেখবে তারা বড়দেরকে কপি করতে চায়। বড়রা যেটা করছে ছোটরা সেই জিনিসটা দেখেই শিখে সেটাকে কপি করার একটা প্রবণতা দেখায়। তাহলে পূর্ণবয়স্ক মানুষদের অনুকরণ করতে অর্থাৎ কপি করতে তারা কিন্তু ভালোবাসে এবং সঙ্গীদের সাথে ছুটোছুটি করা, ফুটবল খেলা, সাঁতার কাটা ইত্যাদির মতো কাজগুলির মাধ্যমে তারা কিন্তু আনন্দ পেয়ে থাকে। তাহলে এই টাইমটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মেমোরেবল টাইম হয়, যেই টাইমে কিন্তু আমরা অনেক কিছু করে থাকি এবং এই টাইমে আমাদের এই যেটা বললাম একটা জিজ্ঞাসু মনোভাব থাকে, আমরা সবকিছু জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই এবং তার পাশাপাশি কিন্তু আমরা আমাদের লাইফকে ফুললি এনজয় করতে চাই। কারণ এই টাইমের মধ্যে কিন্তু আমরা বন্ধু বানানো প্রথম চালু করি, আমরা প্রথম স্কুল যাই, নতুন নতুন জিনিস শিখি, নতুন নতুন বন্ধুর সাথে আলাপ হয়। ঠিক আছে? আমরা ইমিডিয়েট করার চেষ্টা করি বড়দেরকে, তারা যেটা করছে সেটা শিখতে চেষ্টা করি। তাহলে এরকম বিভিন্ন ঘটনা কিন্তু আমাদের শৈশবকালে আমাদের সাথে ঘটে। ঠিক আছে? তাহলে এবার হয়ে গেল আমাদের কি শৈশবকাল। তাহলে শৈশবের পর কি আসবে? শৈশবের পর আসবে আমাদের বয়ঃসন্ধি, যেটার মধ্যে তোমরা আছো। তাহলে 12 থেকে 20 বছর বয়সের মধ্যে কিন্তু এই দশাকে আমরা বয়ঃসন্ধিকাল বলে থাকি। এটা অনেক জায়গাতে কি থাকবে, 12 থেকে 18 বছর থাকবে। ঠিক আছে? তো 12 থেকে 18 বছরটাই আমার বেশি স্ট্যান্ডার্ড মনে হয়ে থাকে। ঠিক আছে? তো এটা এরকম হলো কি বয়ঃসন্ধিকাল। এবার দেখো, 12 থেকে এই যে 18 বছর বয়সে বয়ঃসন্ধিকাল থাকছে, এই টাইমে আমাদের মূলত আমাদের যে সেক্স হরমোন গুলো রয়েছে, ঠিক আছে, ছেলেদের জন্য কি হবে আমাদের অ্যান্ড্রোজেন্স, যেরকম আমাদের কি টেস্টোস্টেরন, মেয়েদের জন্য কি হবে আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই ধরনের হরমোনগুলো কিন্তু সক্রিয় হয়, যার ফলে কি হবে, ছেলেদের কি হবে, দাড়ি গোঁফ গজানো চালু হবে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে? মেয়েদের কি হবে, মেয়েদের বিভিন্ন অন্যান্য পরিবর্তন ঘটবে। তাহলে এরকম বিভিন্ন গৌণ যৌন পরিবর্তনগুলো কিন্তু হওয়া চালু হবে। ঠিক আছে? ছেলেদের কি হবে, গলার স্বর ভারী হবে, মেয়েদের কি হবে, গলার স্বর আমাদের কি নমনীয় হবে। ঠিক আছে? ছেলেদের কি হবে, ছেলেদের গোঁফদাড়ি গজাবে, মেয়েদের কি হবে, স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটবে। এরকম বিভিন্ন কিন্তু গৌণ যৌন বৃদ্ধিগুলো আমাদের হওয়া চালু হবে। ঠিক আছে? তাহলে আমি বলবো যে এই সময় বৃদ্ধির হার সব থেকে বেশি হয় বলে একে মানুষের মুখ্য বৃদ্ধি কাল বলা হয়ে থাকে। আবার এই টাইমে আমাদের বিভিন্ন হরমোনের কিন্তু বিভিন্ন চেঞ্জেস হচ্ছে, যার ফলে কিন্তু আমাদের বিভিন্ন মানসিক, শারীরিক সমস্ত ধরনের কিন্তু আমাদের পরিবর্তন ঘটবে। তাই এটাকে আমরা বলে থাকি ঝড় ঝঞ্ঝাওয়ালা একটা স্টেজ। ঠিক আছে? তো আই থিঙ্ক এটা এখানে লেখা আছে বা পরে লেখা আছে। ঠিক আছে? তো এরকম একটা স্টেজ কিন্তু এটাকে বলা হয়ে থাকে, কারণ এখানে কি হবে, বিভিন্ন আমাদের হরমোনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, যার ফলে কিন্তু আমরা কি করতে চাই অনেক সময়, কি বলতে চাই মানে আমরা অনেক সময় এমন কাজ যেটার মধ্যে রিস্ক ইনভলভ রয়েছে সেটাও করার চেষ্টা করি। আমরা বিভিন্ন হরমোনাল কাজের জন্য কখনো আমাদের রাগ হচ্ছে, কখনো আমাদের কি দুঃখ হচ্ছে, নিজেদের ইমোশনসকে কন্ট্রোল করতে পারছি না, এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমাদের প্রবলেম হওয়া চালু হয় এই টাইমের মধ্যে। ঠিক আছে? তো তাই জন্য আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি যে এই টাইমে আমাদের বিভিন্ন ঝঞ্ঝা সৃষ্টি হয়। ঠিক আছে? পিরিয়ড অফ স্টর্মস এরকম বলা হয়ে থাকে ইংরেজিতে। ঠিক আছে? আচ্ছা, হরমোনের ভূমিকা আমি যেটা বলছি যে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো সক্রিয়তা বৃদ্ধি পায় এই টাইমে। ঠিক আছে? গ্রোথ হরমোন, টোথ হরমোন সব কিন্তু এই টাইমে বৃদ্ধি হওয়া চালু হয় এবং অন্যান্য গ্রন্থির সক্রিয়তাও কিন্তু আমাদের বৃদ্ধি পায়। যেরকম কি বলছি আমি, যে আমাদের কি হবে, শুক্রাশয় থেকে তাহলে কি টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে, আমাদের ডিম্বাশয় কি হবে, মেয়েদের শরীরে কি করবে, সেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলোর কি ক্ষরণ বৃদ্ধি করবে। তার ফলে কি হবে, পুরুষ দেহে টেস্টোস্টেরন, স্ত্রী দেহে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের বৃদ্ধির ফলে আমাদের কি হবে, গৌণ যৌন লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাওয়া চালু করবে। ঠিক আছে? শারীরিক ও মানসিক পরিবর্তন, সেক্স হরমোন যেগুলো আমাদের আছে তার ফলে কিন্তু ছেলেদের দেহে যদি আমি টেস্টোস্টেরন বলি, মেয়েদের দেহে আমি যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বলি, তার প্রভাবে বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ যে ঘটে, সেগুলোকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি ছেলেদের ক্ষেত্রে কি হয়, গলার স্বর মোটা হয়, পেশিবহুল শরীর তৈরি হয়,
পেশিবহুল শরীর তৈরি হবে। ওই জন্য দেখবি আমরা যখন এরকম করি তখন কি বাইসেপস আমাদের বড় দেখায়, ঠিক আছে? কেন? কারণ আমাদের পেশিবহুল দেহ তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে, দাড়ি গোঁফ বের হবে, শুক্রাণু উৎপাদন হবে। এই জিনিসগুলো কিন্তু এদের ক্ষেত্রে হতে চালু করবে। কাদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি বলবো? মেয়েদের ক্ষেত্রে বলবো যে স্তনগ্রন্থির বিকাশ ঘটবে। তাহলে কি হবে, স্তনগ্রন্থির বিকাশ ঘটবে, ধীরে ধীরে কি বৃদ্ধি পাবে। তারপর কি হবে, গলার স্বর তীক্ষ্ণ হবে এবং রজচক্র বা ঋতুচক্র বা যাকে আমরা ইংরেজিতে কি বলি মেনস্ট্রুয়াল সাইকেল বা আমরা চলতি কথা যাকে পিরিয়ডস বলে থাকি, সেটা কিন্তু শুরু হবে, ঠিক আছে? মোটামুটি 14 বছর বয়স থেকে কিন্তু আমাদের চালু হয়। তো এটা ভ্যারি করে, এমন না যে 14 বছর একদম হার্ড এন্ড কোর, কারো 14 বছর হতে পারে, কারো 15 বছর হতে পারে, কারো 13 বছর হতে পারে। আবার কি বলছি যে এটা কিন্তু জেনারেশন বাই জেনারেশন ধীরে ধীরে কিন্তু এই টাইমটা ফ্ল্যাকচুয়েট করছে, ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই এই টাইমগুলো কিন্তু এক এক বইতে এক এক রকম লেখা থাকবে, ঠিক আছে? আমি কিন্তু এই যে মেনস্ট্রুয়াল সাইকেল এটা কিন্তু ডিটেলসে বুঝেছিলাম। আমার মতে এই মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু আমাদের সিলেবাসে অ্যাড করা উচিত এবং এটা প্রত্যেককে জানা উচিত, ঠিক আছে? ছেলে এবং মেয়ে। তো এটা আমি কোথায় পড়েছিলাম? এটা আমি পড়েছিলাম যখন আমি টেস্টোস্টেরন ইস্ট্রোজেন এই জিনিসগুলো পড়েছিলাম। তো আমার যে প্রাণী হরমোনের লেকচার, তার লাস্ট লেকচারের আগের লেকচারে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? মেনস্ট্রুয়াল সাইকেল আমি ডিটেলসে পড়িয়েছিলাম আর আমি মনে করি যে প্রত্যেককে এটা জানা উচিত, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে আমাদের পরিণত দশা। ইভেন সিবিএসই আইসিএসসি সব বোর্ডেই কিন্তু আছে, শুধুমাত্র আমাদের বোর্ডসে নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পরিণত দশা। তো একবার যখন এই 18 বছরের সময় কেটে গেল, তারপর ধীরে ধীরে কি হবে, আমরা অ্যাডাল্ট স্টেশনের মধ্যে কিন্তু পা দেবো। তাহলে এবার কি হবে, আমরা পরিণত দশাতে পা দেবো। যেমন আমি এইবার এই যে আমাদের কি হচ্ছে, এই যে আমাদের বয়স সন্ধিকাল, এই টাইমে আমাদের মধ্যে এই যে এত আমাদের হরমোনাল চেঞ্জেস ঘটছে, তার ফলে আমাদের মধ্যে কি হবে, অক্সিটোসিন, ডোপামিন, এই সমস্ত ধরনের কিন্তু আমাদের হরমোন কিন্তু আসবে আমাদের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ভালোবাসার একটা অনুভূতি আসবে, ছেলেদের মেয়েদেরকে ভালো লাগবে, মেয়েদের ছেলেদেরকে ভালো লাগবে। এরকম বিভিন্ন কিন্তু চেঞ্জেস আমাদের মধ্যে হবে, যেটা তোমরা এখন নিজেদের মধ্যে দেখতে পাবে। অনেক সময় মনে হবে যে আমার কি এটা ভালো, এটা কি খারাপ, আমি কি ভালো, আমি কি খারাপ, বাট এরকম কোনো ব্যাপার নেই, এটা নর্মাল। কিন্তু এই যে এই টাইমে তোমার ভালোবাসা ফিল আসছে, এটা এগোবে কি এগোবে না, এটা ডিসাইড করবে কিন্তু পরিণত দশায় এসে। কারণ এখন কিন্তু ধীরে ধীরে তুমি ম্যাচিওর হওয়া চালু হচ্ছ। এইবার কিন্তু ধীরে ধীরে তোমার হরমোন তোমাকে যে হাইজ্যাক করে ফেলছিল, আগের টাইমে কি হচ্ছিল, তুমি যে এই স্টেজটায় আছো, এই স্টেজটায় তোমার হরমোনগুলো তোমাকে হাইজ্যাক করে ফেলছে। তোমার মধ্যে কিন্তু অতটা ম্যাচিউরিটি নেই, তোমার মধ্যে কিন্তু এখন বরং লট অফ ইমোশনস আর গোয়িং অন, অনেক রকমের ইমোশন তোমার মধ্যে কাজ করছে, ঠিক আছে? তো কারোর মধ্যে একটু বেশি, কারোর মধ্যে একটু কম। তো এটা হওয়া স্বাভাবিক, কোনো অস্বাভাবিক বিষয় না, না হলে বরং অস্বাভাবিক হতে পারে। কিন্তু এই পরিণত দশায় এসে তোমরা ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছ। তাহলে এখন কিন্তু ধীরে ধীরে তোমরা রেসপন্সিবিলিটি নিতে শিখবে, তোমরা শিখবে যে কোনটা ভালো কোনটা খারাপ। তখন কিন্তু তোমরা বিভিন্ন সিদ্ধান্ত নিজের জন্য নিজেরা নিতে পারবে। তখন দেখতে হবে যে এটা চলছে কি চলছে না, ঠিক আছে? তাহলে তখন আমাদের পরিণতি কিন্তু প্রাপ্ত হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পরিণত দশা। তো পরিণত দশা আমরা বলতে পারি 18 থেকে 60 বা বলতে পারি 20 থেকে 60, এরকম বলতে পারি। তো এই বছরকার যে সময়কাল তাকে আমরা বলতে পারি পরিণত দশা। এই দশায় মানুষের শারীরিক বৃদ্ধি কিন্তু আমাদের সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দেখো, মোটামুটি আমাদের শারীরিক বৃদ্ধি 18 থেকে 19 বছর বয়সের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। মানে আমার যেটুকু হাইট হয়ে গেছে, আমার কিন্তু আর হাইট বাড়তে পারবে না। আবার আমি যদি সেকেন্ডারি গ্রোথের কথা বলি, তাহলে সেটাও মোটামুটি আমাদের 20 থেকে 22 বছর অবধি কিন্তু বৃদ্ধি পায়, তারপরে কিন্তু আমাদের বৃদ্ধি পেতে পারবে না, ঠিক আছে? তাহলে আমার এখন যেমন আমার যা বয়স, আমার কিন্তু নতুন করে বৃদ্ধি তেমন হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের এখন বৃদ্ধি হতে পারবে, তখন তোমার এখন ফার্টাইল এজ। কিন্তু আমার কিন্তু বৃদ্ধি যা হওয়ার হয়ে গেছে, আমি আর বৃদ্ধি পেতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি এখন আমার পরিণত দশায় চলে এসেছি। তাহলে দেহের অস্থি পেশি এগুলো কিন্তু সব সর্বোচ্চ দৃঢ়তা লাভ করে ফেলে, শারীরিক এবং মানসিক কিন্তু সক্ষমতা চূড়ান্ত শিখরে পৌঁছায়। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেখো, এই যে আমাদের স্টেজটা আছে, তোমরা জানো হয়তো যে 21 বছর বয়সে আমাদেরকে বিয়ে করতে দেওয়া হয়, তাই তো? কেন? কারণ 21 বছর বয়সে ধীরে ধীরে কি আমরা এই পরিণত দশার মধ্যে পা দিচ্ছি। তাহলে আমরা কিন্তু শারীরিক এবং মানসিক ভাবে কিন্তু আমাদের কি হবো, আমাদের পরিণত হব। তাহলে এই টাইমে কি হবে, আমাদের যে জননাঙ্গ গুলো রয়েছে, পুরুষের ক্ষেত্রে কি হবে, আমাদের ধরো কি হবে, পুরুষের ক্ষেত্রে আমাদের শুক্রাশয়, স্ত্রীদের ক্ষেত্রে আমাদের ডিম্বাশয় এবং অন্যান্য যে জননাঙ্গ গুলো রয়েছে, ধরো যেমন ধরো শিশ্ন, সমস্ত কিছু কিন্তু ফুললি ডেভেলপ হওয়া চালু হবে, ঠিক আছে? ফুললি ডেভেলপ হয়ে যাবে কিন্তু আমাদের এই পরিণত দশায় এসে। এরকম কোয়েশ্চেন আসতে পারে যে আমাদের যে জননাঙ্গ গুলো আছে স্ত্রী বা আমাদের পুরুষদের ক্ষেত্রে, সেগুলো কখন ফুললি ডেভেলপ হবে, পূর্ণ কিন্তু আমাদের পরিণত হবে কখন? সেটা কিন্তু বয়স সন্ধিতে না, তখন আমাদের সেক্স হরমোনের প্রভাবে ওগুলো চালু হয়। কিন্তু পরিণত কখন হবে, হবে কিন্তু আমাদের পরিণত দশায় এসে, ঠিক আছে? তাহলে এই দশায় কিন্তু জনন গ্রন্থি বা গোনাডগুলি পুনর্গঠিত এবং পরিপূর্ণভাবে সক্রিয় হয়। আমি যে কথাটা বললাম সম্পূর্ণ হবে কিন্তু এই ক্ষেত্রে এসে প্রজনন ক্ষমতা সম্পূর্ণতা লাভ করে, তাই জন্য এবার তুমি বিয়ে করতে পারবে এবং ধীরে ধীরে কিন্তু তুমি সন্তান সন্ততি নিতে পারবে, ঠিক আছে? এবং এই দশায় কিন্তু মানুষ সন্তান উৎপাদনে সক্ষম হয়, যেটা আমি বললাম, ঠিক আছে? সামাজিক ভূমিকা মানে কি, এইবার ধীরে ধীরে তোমাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। আমি এখন ইউনিভার্সিটিতে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ার পর আমাকে জব করতে হবে, জব করার পর আমাকে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে এবং আমাকে সবাইকে কিন্তু ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তো এবার কি হবে, আমি ধীরে ধীরে কিন্তু আমি রেসপন্সিবল হবো। তুমি কিন্তু এই মুহূর্তে রেসপন্সিবিলিটি ক্যারি করছো না, তোমাকে কিন্তু এখনো তোমার বাবা মা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি ক্যারি করছে এবং তোমাকে সেই সুযোগ করে দিচ্ছে যাতে পরবর্তীকালে কিন্তু তুমি বড় হয়ে সেই সুযোগটা কিন্তু তাদেরকে করে দাও, তখন তাদের রেসপন্সিবিলিটি নাও।
তাহলে আমি এখন সেই টাইমে চলে এসেছি যেখানে আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি এখন সেই ম্যাচিওর স্টেজে চলে এসেছি, আমি এখন অ্যাডাল্ট হয়ে গেছি, যেখানে কিন্তু আমার মধ্যে একটা সামাজিক, আমাদের কিন্তু একটা দায়িত্ব নিতে হবে। ঠিক আছে? তুমি এখন কোথায় আছো? তুমি এখন আছো তোমার বয়ঃসন্ধি স্টেজে, যেখানে কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তোমার যে হবিস আছে সেটাই তোমাকে ফোকাস করতে হবে। তুমি যদি অন্য কোনো লাইনে থেকে থাকো সেটার দিকে তোমাকে মন দিতে হবে। তুমি কিন্তু পরবর্তীকালে যখন এই পরিণত দশায় এবে, তখন কিন্তু একটা সামাজিক, একটা দায়িত্ববান, একটা মানুষ হয়ে উঠতে পারো। ঠিক আছে? যে কিন্তু সবার রেসপন্সিবিলিটি নিতে পারবে। ঠিক আছে? এবং নিজেকে ভালো রাখতে পারবে, সবাইকে ভালো রাখতে পারবে। ঠিক আছে? ভালো থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু সবাই ভুলে যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, মহাবিদ্যালয়, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় আমরা পড়াশোনা শেষ করব এবং এরপর কি আমরা কর্মে স্বনির্ভর হতে শুরু করবো। সবাই কিছু না কিছু কাজ করা চালু করবে এবং স্বাধীনভাবে কিন্তু আমরা বাঁচতে শুরু করব। এবং প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলারা কিন্তু ধীরে ধীরে এবার কি সংসার ধর্ম পালন করবে, বিয়ে করবে, তারপর কি সংসার ধর্ম পালন করবে, তার সন্তান সন্ততি হবে, তাদের কেয়ার করবে। তাহলে এবার সন্তান উৎপাদন, প্রতিপালন, এগুলো কিন্তু হবে। বাস্তবমুখী চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলো আমাদের তাহলে এখন বৃদ্ধি পাবে, কারণ এখন কি আমরা ম্যাচিওর হওয়া চালু হয়েছি। মেয়েদের ক্ষেত্রে 45 থেকে 50 বছর বয়সে আসলে তখন মেনোপজ হবে। মেনোপজ জিনিসটা কি? দেখো, একটা মেয়ে তার পিরিয়ডস হচ্ছে, পিরিয়ডস কেন হচ্ছে? কারণ তার সাথে কিন্তু ইনডিরেক্টলি বা ডিরেক্টলি তার কি প্রেগনেন্সি রিলেটেড আছে। ঠিক আছে? সেই প্রেগনেন্সি কি আমাদের সারা মাসে সবসময় হতে পারবে? পারবে না। তার জন্য কি তার একটা পুরো সাইকেল চলছে, সেই সাইকেলটাই হচ্ছে আমাদের কি, আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল। এবার একটা প্রেগনেন্সি যখন হয়, তখন একটা বাচ্চাকে ডেলিভার করার সময় তখন একটা মহিলার বিশাল পরিমাণে পেইন হয়, তাকে বিভিন্ন রকমের স্ট্রাগলসের মাধ্যমে যেতে হয়। তাহলে একটা মহিলা যার হয়তো 60 বছর, 70 বছর, 80 বছর বয়স আছে, সে কি সেই বয়সে গিয়েও সেই স্ট্রাগলটা নিতে পারবে? হয়তো পারবে না, না পারার চান্সেসটাই বেশি। তাহলে তাকে নিশ্চয়ই একটা সময়ের পর গিয়ে কিন্তু ডিম্বাণু উৎপাদন বন্ধ করে দিতে হবে, যাতে তার কিন্তু প্রেগনেন্সি আর না আসতে পারে। তাই জন্য 45 থেকে 50 বছর যে বয়সটা আসবে, সেই সময় কিন্তু তার ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যাবে, তার কিন্তু পিরিয়ডস হওয়া বন্ধ হয়ে যাবে। ওই টাইমটাকে আমরা কি বলে থাকি? তখন বলি যে তার মেনোপজ চলে এসছে, অর্থাৎ তার পিরিয়ডস হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এই 45 থেকে 50 বছর বয়সের দিকে গিয়ে কি হবে? তার কিন্তু মেনোপজ চালু হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু ওয়ারাজ আমি যদি একটা পুরুষ মানুষের কথা বলি, তার কিন্তু শুক্রাণু আজীবন চলতে থাকবে, কারণ তার লাইফে তো এত স্ট্রাগল নেই। সে তো শুক্রাণু দিয়ে দিলেই কাজ শেষ। ঠিক আছে? তার লাইফের অন্য স্ট্রাগল, তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে আর্থিক দিক থেকে রেসপন্সিবল হতে হবে, তাকে বাকি রেসপন্সিবিলিটি নিতে হবে। কাউকে না কাউকে তো থাকবে সব রকম সাপোর্ট দিতে। একজন প্রেগনেন্ট হয়ে বসে রয়েছে, তাহলে আরেকজনকে তো সক্ষম থাকতে হবে না? সেইভাবেই তো সমস্ত কিছু ডিজাইন করা। এমন না যে তোমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মাও কাছে, তোমার বাবাও কাছে, তো তোমার মা তোমার জন্য ইমোশনাল হবে, যে তোমাকে সেই পরিস্থিতিতে বসে তোমাকে সাপোর্ট করবে, আর তোমার বাবাকে একটু শক্তপোক্ত হতে হবে। এটা জেনারেলি আমি বলছি, যে কিনা সেই মুমেন্টে এই ডিসিশন নিতে পারবে যে আমি হাউমাউ করে কাঁদলে হবে না, আমাকে অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে, আমাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে, আমাকে শক্ত থাকতে হবে এবং সবার রেসপন্সিবিলিটি নিতে হবে। তো ইন জেনারেল তাই জন্য কিন্তু আমাদেরকে এইভাবেই ডিজাইন করা হয়, যাতে কিন্তু আমাদের একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়, যাতে আমরা একে অপরের জন্য পরিপূরক হয়ে কিন্তু সবাইকে ভালো রাখতে পারি এবং নিজে ভালো থাকতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের পরিণত দশা। এইবার পরিণত দশার থেকে আমাদের সবার শেষ দশা, যেটা কি আমাদের বার্ধক্য দশা। তাহলে এই বার্ধক্য দশায় কি হবে? আমাদের শেষ টাইম চলে এসেছে, যার পরে আমাদের মৃত্যু আসবে। সবাইকেই একবার জন্মানোর পর একদিন না একদিন মরতে হবে। তাহলে সেই টাইমটার মাঝখানে যে টাইম পিরিয়ডটা থাকছে আমাদের পরিণতর পর থেকে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি বার্ধক্য। তাহলে 60 বছর বয়সের পর থেকে আমাদের মৃত্যু অবধি আমাদের যে সময়কাল, তাকে আমরা কি বলছি? বার্ধক্য, বা আমাদেরকে সেনিসেন্স। ঠিক আছে? তাহলে বা আমরা ওল্ড এজ বলে থাকি আমরা অনেক সময়। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের পুরুষদের তুলনায় কিন্তু স্ত্রীদের এই দশাটা আগে আসে, তাহলে স্ত্রীদের বার্ধক্য দশাটা একটু আগে আসে। ঠিক আছে? শারীরিক অবক্ষয়, শারীরিক অবক্ষয় তো হবেই। ধীরে ধীরে কি দেখছো? যে তোমরা তোমরা তোমাদের দাদু দিদাদেরকে দেখেছো যে ধীরে ধীরে তারা কুঁজো হয়ে যাচ্ছে, তাদেরকে চামড়া কুচকে কুচকে হয়ে যাচ্ছে, তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে আছে, তাদেরকে কি হচ্ছে? কুঁজো হয়ে ওরকম লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে। তাদের চোখে কি হচ্ছে? ছানি পড়ে যাচ্ছে, বা তাদের কি যে দৃষ্টিশক্তিটা দুর্বল হয়ে যাচ্ছে, তারা শুনতে কম পাচ্ছে, তাই তাদের শ্রবণ ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। দেখবে অনেক কিছু তারা সবসময় মনে রাখতে পারছে না। তুমি আজকে বললে যে দাদু কালকে কিন্তু তুমি আমাকে 50 টাকা দিও, পরের দিন ভুলে গেছে দাদু। ঠিক আছে? তাহলে এরকম জিনিস হচ্ছে। তাহলে এরকম ভাবে কিন্তু তাদের কিন্তু সমস্ত ক্ষমতা কিন্তু কমতে শুরু করেছে, কারণ তাদের যে সেলগুলো আছে সেই সেলগুলো কিন্তু এবার ধীরে ধীরে, তার কিন্তু একটা টাইম হয়ে এসছে, তাদের কিন্তু পুষ্টি ফুষ্টি সমস্ত কিছু কমে গেছে, এবং তাকে একসময় কিন্তু গিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঠিক আছে? দিস ইজ দ্য স্যাডেস্ট পার্ট অফ আওয়ার লাইফ, বা এটাই হচ্ছে আমাদের লাইফ, যে একজন কিন্তু জন্মাচ্ছে, সে মৃত্যুবরণ করছে, আবার অন্য কেউ জন্মাচ্ছে। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে বহু কোষের কিন্তু এই ক্ষেত্রে মৃত্যু ঘটবে, তার ফলে কিন্তু আমাদের বার্ধক্যের ছাপ পড়বে। ত্বক শুষ্ক হবে, কুঞ্চিত হবে, চুল পেকে যাবে, অস্থি ভঙ্গুর হবে, ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটবে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদ গ্রহণের ক্ষমতা সব কিন্তু আমাদের হ্রাস পাবে। তাই অনেক সময় বয়স্ক মানুষরা বলে যে খাবারটা আমার ঠিক ভালো লাগছে না, বা এতে আমার ঝাল বেশি লাগছে, এতে আমার ঝাল কম লাগছে, এরকম কিন্তু তারা বলে থাকে, কারণ তাদের কি স্বাদ গ্রহণের ক্ষমতাও কিন্তু আমাদের হ্রাস পাওয়া চালু হয়। ঠিক আছে? তারপর বলছে আমাদের আভ্যন্তরীণ পরিবর্তন, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা, হৃৎপিণ্ড বৃক্কের কাজ, রক্তে অক্সিজেনের পরিমাণের ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা, সমস্ত কিছু কিন্তু আমাদের কমতে শুরু করে, যার ফলে কিন্তু বয়স্ক মানুষদের কি বিভিন্ন রোগ আমাদের চালু হয়। ঠিক আছে? তার ফলে ধীরে ধীরে কি সেই রোগাক্রান্ত হয়ে সে একসময় মারা যাবে।
তারপর বলছে মস্তিষ্কের আয়তন কমে যায় এবং তার ফলে কি আমাদের স্মৃতিশক্তি কিন্তু হ্রাস পায়, যেটা আমি বললাম। এরপর বলছে আমাদের প্রজনন ক্ষমতার হ্রাস। তাহলে মহিলাদের গড়ে 45 বছর বয়সের পর এবং পুরুষদের 55 বছর বয়সের পর ডিম্বাণু এবং শুক্রাণু উৎপাদন হ্রাস পায়। দেখো মেনোপজ আসার পর থেকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে আমার বলা উচিত, তাদের ক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু পিরিয়ডস বন্ধ হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে কি হবে, শুক্রাণু উৎপাদনের পরিমাণ আমাদের হ্রাস পাবে, কিন্তু সেটা কিন্তু আমাদের জীবদ্দশা অবধি চলতে থাকে, ঠিক আছে। মহিলাদের রজোনিবৃত্তি বা মেনোপজ ঘটে, এটা কোথায় কোন টাইমের মধ্যে ঘটে, মোটামুটি 45 থেকে 50 বছর বয়সের মধ্যেই কিন্তু মেনোপজ হওয়া চালু হয়, যেটা মোটামুটি আমাদের বলতে পারি পরিণত দশার মধ্যেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার কারোর ক্ষেত্রে ওটা 55 হতে পারে, কারোর ক্ষেত্রে ওটা 58 হতে পারে, ওটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তারপর বলছে আমাদের জীবনযাত্রা। তাহলে জীবনযাত্রা কেমন হবে, এই টাইমে মানুষ পূজা অর্চনায় বেশি বিশ্বাসী হয়, ঠিক আছে। অন্য ধর্মের ক্ষেত্রে কেউ নামাজ অর্চনা করবে, যাই হোক যা হয়, ঠিক আছে। তারপর তারা কি করবে, ছোট বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে, তারা কেউ কেউ নিউজ পেপার আর্টিকেলস পড়ে, এরকম বিভিন্ন কাজে কিন্তু নিজেকে লিপ্ত করে, ঠিক আছে। তাহলে কি বলবো, যে কর্মজীবন থেকে তারা এবার কি অবসর নেবে, যেরকম 60 বছরে সবার কি রিটায়ারমেন্ট হয় সরকারি চাকরিজীবীদের, এবং তারা কিন্তু বিভিন্ন সংস্কারমূলক কাজে সংযুক্ত হয়। তাছাড়া তারা কিন্তু হতাশাগ্রস্ত অনেক সময় হয়ে পড়ে, এই সময় সহজ পাচ্য, আর তাদের তো আমাদের কি ডাইজেশন সিস্টেমও উইক হয়ে যাচ্ছে, তাই তাদের কি সহজ পাচ্য খাবার দাবার এবার খাওয়া উচিত, ঠিক আছে। বেশি রিচ খাবার খেলে তাদের কিন্তু ডাইজেশনের বিভিন্ন প্রবলেম হতে পারে, ঠিক আছে। তারপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মর্নিং ওয়াক, যোগাভ্যাস এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কিন্তু আমাদের বার্ধক্যের ক্ষেত্রে দরকার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের মানব বিকাশের 5টা মূল দশা। এইবার আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের এই ক্ষেত্রে সব থেকে সিনেমেটিক দশা কোনটা, যেই দশায় আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়, যেই দশায় সব থেকে আমাদের বেশি চ্যালেঞ্জেস আসে, যেই দশায় আমরা নিজেদের কথা বোঝার জন্য সম্পূর্ণভাবে ম্যাচিওর না, যেই দশায় আমাদের মনে হয় অনেক সময় যে আমরা হেল্পলেস, যেই দশায় আমাদের বিভিন্ন রকমের চেঞ্জেস আসে, আমাদের ইমোশনাল চেঞ্জেস হয়, যেই দশায় আমরা বুঝতে পারি না যে আমাদের কোনটা করা সঠিক কোনটা করা ভুল, আমি আদৌ সঠিক না আমি ভুল, সেটা কি দশা, সেটা হচ্ছে আমাদের বয়ঃসন্ধি দশা। তো এই দশাটা আমাদের একটু ডিটেলসে পড়া উচিত, সেটা ছেলেদের জন্য আলাদা হবে, মেয়েদের জন্য আলাদা হবে। তো এটা আমরা একটু পড়বো, আর এখান থেকে তোমাদের পরীক্ষার জন্যও কিন্তু একটু অন্য অন্য রকমের প্রশ্ন আসতে পারে, এটা আমাদের ডিটেলসে পড়া উচিত। তো দেখো সবার প্রথমে আমরা বলছি বয়ঃসন্ধিতে ছেলেদের পরিবর্তন। দেখো ছেলেদের পরিবর্তন আমি যদি বলি তাহলে কি হবে, মূলত কিন্তু আমাদের টেস্টোস্টেরন, যেটা আমাদেরকে একটা পুং আমাদের কি সেক্স হরমোন বা অ্যান্ড্রোজেন, তার জন্য আমাদের কিন্তু প্রভাবটা পড়ছে। তাহলে কি হবে, দেখো তার কিন্তু আমাদের অস্থি পেশির দ্রুত বৃদ্ধির ফলে কাঁধ চওড়া হবে এবং শরীর কিন্তু সুঠাম এবং পেশিবহুল হবে, ঠিক আছে। তাহলে পেশিবহুল শরীর তৈরি হবে। লোমের আবির্ভাব, মুখে দাড়ি গোপ গজাবে, এছাড়াও বুকে বগলে এবং যৌনাঙ্গ অঞ্চলে কিন্তু কেশ বা লোমের সৃষ্টি হবে। এখানে দেখো সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, বুকে কি আছে, কই গেল যেন, বুকে বগলে এবং যৌনাঙ্গ অঞ্চলে কিন্তু কেশ বা লোমের কিন্তু আবির্ভাব ঘটবে। তাই এগুলো সবই কিন্তু নর্মাল, যেগুলো কিন্তু এখন তোমরা নিজেদের শরীরে কিন্তু লক্ষ্য করতে পারবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখবে টিচাররা বলে পালিয়ে যায় যে পিউবিক হেয়ার্স, ঠিক আছে। তো এগুলো কি হবে, তোমাদের বিভিন্ন যৌনাঙ্গ অঞ্চলে কিন্তু কি হবে, কেশ বা লোমের কিন্তু আবির্ভাব ঘটবে, আর এগুলো সমস্ত কিছুই কিন্তু নর্মাল, ঠিক আছে। আচ্ছা, এরপর কি হবে, গলার স্বরের পরিবর্তন হবে। এই টাইমে দেখবে তোমাদের অনেকের কিন্তু অনেক সময় হয় যে নিজের ভয়েস নিয়ে ইনসিকিউরিটি হচ্ছে, কারণ অনেকের দেখা যায় একবার দুবার করে কিন্তু ভয়েস চেঞ্জ হয়, আর সেই ভয়েস চেঞ্জ অনেকের সময় অনেকের হয়তো পছন্দ হচ্ছে না, বা অনেকের অনেক রকম প্রবলেম হতে পারে। অনেক সময় অনেকের ভয়েস থেরাপির প্রয়োজন পড়ে, ঠিক আছে। দেখা গেল তোমার ভয়েসটা ঠিক করে ডেভেলপ হতে পারছে না, সেক্ষেত্রে ভয়েস থেরাপির প্রয়োজন হতে পারে। কিন্তু এই যে ভয়েস ট্রানজিশনটা ঘটছে, তোমার ভয়েসটা পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু একদমই নর্মাল, ঠিক আছে। এই যে টাইমটা আমাদের বয়ঃসন্ধি আছে, সেই টাইমটা যখন পেরিয়ে যাবে তখন কিন্তু তোমার একটা ভয়েস আমাদের ফিক্স হয়ে যাবে, তারপর থেকে তোমার ভয়েসটা সেরকম ভাবে পাল্টাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে গলার স্বরের পরিবর্তন হবে এবং আমাদের ল্যারিক্স বা ষড়যন্ত্র, ছেলেদের ক্ষেত্রে যাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলে থাকি, তার আকৃতি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু গলার স্বরটা ভেঙে যায় এবং গলার আওয়াজ কিন্তু মোটা এবং গম্ভীর হয়, কাদের জন্য, ছেলেদের জন্য, ঠিক আছে। যৌন অঙ্গের বিকাশ যদি আমি বলি, তাহলে প্রধান জনন অঙ্গ শুক্রাশয় এবং শিশ্ন, সেগুলো কি হবে, আমাদের শিশ্ন, সেগুলো কি হবে, আকৃতি আমাদের কিন্তু বৃদ্ধি পাবে, এবং শুক্রাশয়ে কিন্তু আমাদের যে স্পার্ম উৎপাদন, স্পার্মেটোজেনেসিস, সেটা কিন্তু আমাদের শুরু হয়। ত্বকের পরিবর্তন আমি যদি বলি, তাহলে অনেক সময় কিন্তু ত্বকের সিবেসিয়াস যে গ্রন্থি আছে, এই সিবেসিয়াস গ্রন্থি থেকে কি হয়, আমাদের সিবাম বেরোয়, সেটা কি করে, আমাদের এই যে পোর্স গুলো থাকে সেই পোর্স গুলোকে বন্ধ করে ফেলে, ঠিক আছে। তাহলে তার ফলে কি হয়, সেগুলো সক্রিয় হয়ে হওয়ার ফলে মুখে ব্রণ ঘটে। তাহলে এই টাইমে তোমরা দেখবে তোমাদের মুখে ব্রণ বা পিম্পলস ঘটা চালু হচ্ছে, এটাও কিন্তু নর্মাল, যেটা কিন্তু তোমাদের ধীরে ধীরে কিন্তু কমে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে ডাক্তার দেখাতে পারো, বাট ডাক্তার কিন্তু সবসময় দেখানোর প্রয়োজন নয়, কারণ এই ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল, যদি বেশি হয়ে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। এবং এরপর কি পড়বো, এরপর পড়বো আমাদের মেয়েদের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো মেয়েদের ক্ষেত্রে কি হবে, মূলত আমাদের কি হবে, ফিমেল সেক্স অর হরমোনস তৈরি হবে। তাহলে সেগুলো কি, আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ঠিক আছে। তাহলে এর প্রভাবে বিভিন্ন পরিবর্তন ঘটবে। প্রধান পরিবর্তনগুলো কি, প্রথম হচ্ছে শারীরিক পরিবর্তন, যেরকম কি ত্বকের নিচে বিশেষ করে নিতম্ব বা হিপস
এবং উরুতে মেদ বা ফ্যাট সঞ্চিত হয়ে পূর্ণাঙ্গ নারী সুলভ কিন্তু একটা আকৃতি তৈরি হয়, ঠিক আছে। তাহলে একটা মেয়েকে কেমন হতে হবে, একটা নারী সুলভ গঠন তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে একটা নারীকে যেমন দেখতে তাকে তার মতো হতে হবে। তো তাহলে তার কি হবে, তার কিন্তু নিতম্ব এরিয়া, উরু এরিয়া, সেই সব জায়গায় কিন্তু মেদ বা ফ্যাট কিন্তু সঞ্চয় হওয়া চালু হয়, যার ফলে কিন্তু তার কি হয়, মেয়েদের কিন্তু ত্বক কোমল হয়, নরম হয়, ঠিক আছে। স্তনগ্রন্থির বিকাশ, তাহলে এই সময়ের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, যে মেয়েদের ক্ষেত্রে কি হবে, তার যে স্তনগ্রন্থি আছে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়া চালু হবে, অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি নর্মাল। তাহলে কি হবে, যে এই সময়ের অন্যতম একটা প্রধান শারীরিক পরিবর্তন হচ্ছে কি, স্তনগ্রন্থির বৃদ্ধি এবং বিকাশ, ঠিক আছে। সেটাও এক একটা আমাদের কি স্ত্রীর ক্ষেত্রে বা এক একটা মেয়েদের ক্ষেত্রে এক এক রকমের হবে, কারণ প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আলাদা। যেমন আমার গোপ একরকম হচ্ছে, অন্য কোনো ছেলের একরকম গোপ হবে, তো তেমনি ভাবে একটা মেয়ের ক্ষেত্রেও কিন্তু তার যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে প্রত্যেক রকম হবে, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনগুলো আলাদা আলাদা হবে। তো এগুলো নিয়ে কিন্তু কম্পেয়ার করার বা ইনসিকিউর হওয়ার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বা প্রয়োজন নেই। তারপর হবে হচ্ছে কি লোমের আবির্ভাব, তাহলে মেয়েদের ক্ষেত্রে কি হবে, বগলে এবং যৌনাঙ্গ অঞ্চলে কিন্তু লোমের সৃষ্টি হবে। তাহলে এগুলো কি হবে, এগুলো কিন্তু আমাদের বয়ঃসন্ধিতে মেয়েদের ক্ষেত্রে পরিবর্তন করবে। তাছাড়া গলার স্বরের পরিবর্তন যদি আমি বলি, তাহলে কি বলবো, যে মেয়েদের ষড়যন্ত্রের বৃদ্ধির ফলে গলার স্বর অত্যন্ত তীক্ষ্ণ এবং সরু এবং সুরেলা হয়, ঠিক আছে। যদিও আমার তো সুরেলা লাগে না, একদম ঝগড়া যখন করে তখন তো কান চিড়ে যায়, ঠিক আছে। তাহলে সুরেলা বইতে লেখা আছে। তারপর হচ্ছে যৌন, আমি আড্ডা মারছি। তারপর হচ্ছে যৌন অঙ্গের বিকাশ। যৌন অঙ্গের বিকাশ কি, ডিম্বাশয় এবং জরায়ুর আকার কিন্তু এই ক্ষেত্রে বৃদ্ধি পায়, এবং এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন কি, যেটা হচ্ছে রজচক্র বা ঋতুচক্র, অ্যান্ড ইট ইজ অলসো কমপ্লিটলি নর্মাল। যে টাইপে কিন্তু পিরিয়ড ক্রাম্পস অনেকের মেয়েদের ক্ষেত্রে হয়, সেটাও বিভিন্ন মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। যদি কখনো এক্সেসিভ হয় তাহলে তাদেরকে ডাক্তার দেখানো উচিত, এবং তাছাড়া কিন্তু প্রত্যেকটা মেয়ের শরীরে এই জিনিসটা হওয়া কিন্তু একদম নর্মাল। আর এটা কিন্তু কোনো রকমের কোনো মানে কুসংস্কার মানা বা তাকে ঘরবন্দি করে রাখা, এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদেরকে মানে বেরিয়ে আসা উচিত, যেটা আজও গ্রাম অঞ্চলে হয়ে থাকে, যে যখন ফার্স্ট টাইম কারোর পিরিয়ডস হয় তখন তাকে জল খেতে দেওয়া হয় না, বা তাকে ঘরবন্দি করে দেওয়া হয়, তার হাতে জল খাওয়া হয় না, তাকে রান্না করতে দেওয়া হয় না। তো এরকম বিভিন্ন কুসংস্কার আছে যেগুলো আমাদেরকে দূর করা উচিত। তার জন্যই আমরা শিক্ষা লাভ করছি, তার জন্যই আমাদের পড়াশোনা করা, যাতে আমরা একটা বেটার সোসাইটি তৈরি করতে পারি, যেখানে আমাদের সবার প্রতি এমপ্যাথি থাকবে, যেখানে আমরা সবার প্রবলেমস বুঝতে পারবো, কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক, কোনটা রোগ আর কোনটা নর্মাল, সেগুলো বুঝতে পারবো। ইট ইজ নট আ রোগ, এটা কোনো ডিজিজ না, এটা কোনো এমন জিনিস না যার জন্য তোমার রোগ হচ্ছে। তা যদি এটা একটা স্বাভাবিক জিনিস হয়ে থাকে, তাহলে তার জন্য ডিসক্রিমিনেশন কেন করা হবে, তাহলে নিশ্চয়ই ডিসক্রিমিনেশন করাটা উচিত নয়। আর অ্যাজ এ শিক্ষিত ব্যক্তি আমাদেরকে এই জিনিসগুলো নিজেদের মধ্যে আনতে হবে, যাতে যদি আমাদের সাথেও হয়ে থাকে বাই চান্স, তাহলে আমরা এটা কিন্তু পরবর্তীকালে অন্য কারোর সাথে হতে দেবো না, বা আমার পরবর্তী জেনারেশনের সাথে হতে দেবো না। তার জন্যই কিন্তু আমাদের পড়াশোনা করা, যাতে আমরা একটা বেটার হিউম্যান বিইং হতে পারি, ঠিক আছে। ভুল তো অনেকেই করে, কুসংস্কার হয়তো আগে সময় ছিল যখন হয়তো প্রপার নলেজ ছিল না, ঠিক আছে, যেটা হয়তো একটু গ্রাম্য অঞ্চল। কিন্তু আজ আমরা যখন পড়াশোনা করছি, যখন আমরা সমস্ত কিছু শিখছি, তাহলে কিন্তু এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যাতে আমাদের সোসাইটিতে এই স্টিগমাগুলো থেকে কিন্তু আমরা বেরোতে পারি, ঠিক আছে, এবং একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হতে পারি, এবং প্রত্যেকের প্রতি আমরা সমমর্যাদা এবং রেসপেক্ট রাখতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলোর উপর আমাদেরকে একটু মন দিতে হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত কিছু আমরা বুঝলাম, তোমাদের সিলেবাস এই অবধি শেষ, ঠিক আছে। তো এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না? প্রশ্ন হয়তো আমি পরবর্তীকালে একটা নিয়ে আসবো, যেখানে আমি কি সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করাবো। তো সবকিছু ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, যে আমরা পড়াশোনা কেন করি, যেটা আমি এক্ষুনি বলছিলাম। তো দেখো, পড়াশোনা আমরা এই কারণে করি যাতে আমরা একটা বেটার হিউম্যান বিইং হতে পারি, যাতে আমরা আগে যা ছিলাম তার থেকে আরো নিজেকে বেটার পজিশনে আনতে পারি, যেখানে আমরা একে অপরের প্রতি, অন্য মানুষের প্রতি আরো এমপ্যাথি রাখতে পারি, তার প্রবলেমস বুঝতে পারি, আমার প্রবলেমস যাতে অন্য লোকেরা বুঝতে পারে, যাতে আমরা শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যার থেকে জাস্ট শিক্ষিত না হতে পারি, বরং বিভিন্ন প্রবলেমসকে ট্যাকেল করতে পারি, কোন প্রবলেম হতে পারে বা আমার কোন প্রবলেম হচ্ছে সেগুলোকে বুঝতে পারি, জিনিসগুলোকে অনুধাবন করতে পারি, কি করা উচিত সেটা সম্পর্কে একটা আইডিয়া আনতে পারি। তাহলে এই জিনিসগুলো হওয়ার জন্য কিন্তু আমরা সায়েন্স পড়ছি, এর জন্য আমরা বিজ্ঞান পড়ছি। জীবন বিজ্ঞান কেন পড়ছি? আমাদের বডিকে বোঝার জন্য, আমাদের আশেপাশের যে প্রকৃতি আছে, সেখানে যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের কি প্রয়োজনীয়তা আছে, এই জীববৈচিত্র্যের কি কি ইম্পর্টেন্স আছে, কেন আরাবল্লী পর্বতমালা আমাদের যদি কেটে দেওয়া হয়, তার জীববৈচিত্র্য যদি ধ্বংস হয়ে যায়, তার কি কি সাইড এফেক্ট হতে পারে, এরকম সমস্ত জিনিসগুলো কিন্তু বোঝার জন্য, একটা বেটার হিউম্যান বিইং হওয়ার জন্য, এই পৃথিবীটাকে আরো ভালো রাখার জন্য, এই সমাজটাকে আরো উন্নত করার জন্য, তার জন্য কিন্তু আমাদের পড়াশোনা করার দরকার। তো এর জন্য আমার মনে হয় যে আমাদের এই টাইমগুলোতে, স্পেশালি এই যে বয়ঃসন্ধিকাল, এই টাইমে আমাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো সম্পর্কে কি আমাদের জানা উচিত না? অবশ্যই জানা উচিত। তো এর জন্য আমি দুটো জিনিস কিন্তু তোমাদেরকে পড়াবো, একটা হচ্ছে পিসিওএস আর একটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ নিয়ে, ঠিক আছে। তো আমি দুটো টপিক এক্সট্রা পড়াবো। একটা হচ্ছে পিসিওএস। পিসিওএস কি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। দেখো, সিস্ট মানে কি, সিস্টের কথা বাদ দাও, আগে হচ্ছে ওভারি। ওভারি মানে কি, আমাদের ডিম্বাশয়। সিস্ট মানে কি, সিস্ট মানে এরকম ভাবো, দেখো এই যে এখানটা দেখো তোমরা অনেকগুলো সিস্ট দেখতে পাচ্ছ, দেখো
এই একটা সিস্ট, এই একটা সিস্ট, এই একটা সিস্ট, এগুলো কি, এগুলো দেখো সব সিস্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে সিস্ট গুলো হয়েছে এগুলোকে কি বলছে, দেখো এখানে অনেকগুলো সিস্ট হচ্ছে, অনেক কথার অর্থ হচ্ছে পলি, তাই আমি কি বলছি পলিসিস্টিক। আর এই সিস্ট গুলো দেখো এরকম এই ফুসকুড়ি ফুসকুড়ি মতো হচ্ছে না, তাহলে এই যে ফুসকুড়ি মতো জিনিসগুলো এগুলোকেই বলা হয় হচ্ছে সিস্ট। তাহলে যখন ওভারিতে এরকম অনেকগুলো সিস্ট হয়ে যায় তখন তাকে বলা হয় কি পলিসিস্ট। আর এই যে আমাদের রোগটা, এই রোগটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো আমি হঠাৎ এটা কেন পড়াচ্ছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যা খাদ্যাভ্যাস আছে, আমাদের যা আশেপাশের প্রকৃতি আছে, যেখানে আমরা যাই খাচ্ছি তার মধ্যে কোনো না কোনো ভেজাল রয়েছে, এবং অনেক কারণ রয়েছে, এমন না যে শুধুমাত্র তার কারণে, এটা জেনেটিক কারণে হতে পারে, এটা পরিবেশগত কারণে হতে পারে, বিভিন্ন রকম কারণ রয়েছে যেগুলো ডাক্তারবাবুরা আরো ভালো বলতে পারবেন। তো সেই সকল কারণের ফলে আমাদের হাতের মধ্যে সবসময় থাকে না যে আমি কোনো একটা জিনিস কন্ট্রোল করবো তাহলে আমার এই রোগটা হবেই না। আজকের দিনে দাঁড়িয়ে এই যে পিসিওএস, এটা অলমোস্ট প্রত্যেকটা মেয়ের একটা কমন প্রবলেম, যেটা আমাদের শুরু হয় এই বয়ঃসন্ধি টাইম থেকে অনেকেরই, এবং তার পরবর্তীকালেও হতে পারে, এমন না যে এটা শুধুমাত্র বয়ঃসন্ধিকালের প্রবলেম। এবং এর ফলে কি হয়, রিসেন্টলি উত্তরপ্রদেশে একটা মেয়ে যে কিনা ক্লাস 10-তে র্যাঙ্ক করেছিল, তো তার যখন ছবি ভাইরাল হলো তখন তার এরকম ওই গোফ টোফ ছিল, তো তার ফলে তাকে সবাই মিলে ট্রোলিং করা চালু করলো। সে র্যাঙ্ক করেছিল, সে ভালো একটা রেজাল্ট করেছিল, সেটার দিকে কারোর মন গেল না, মানে অনেকের মন গেছে বাট একাংশ শ্রেণীর তার মনটা শুধুমাত্র গেল যে আর কি তার গোপ রয়েছে কেন, ঠিক আছে, আর সেটাকে নিয়ে আমি ট্রোলিং করবো। বাট ইট ইজ কল্ড ল্যাক অফ এমপ্যাথি আর ল্যাক অফ নলেজ, যে আমি এটুকুও বুঝি না যে ইট মাইট বি এ প্রবলেম, যেটা হয়তো তার ইচ্ছাকৃত তো নিশ্চয়ই হয়নি, তাহলে তার এখানে কোনো দোষ নেই, এটা কমপ্লিটলি নর্মাল, আর আমাকে সেটা নর্মালাইজ করতে হবে। বরং আমি তাকে সিম্প্যাথি দিতে পারি, এমপ্যাথি দিতে পারি, যাতে আর কি সেও ভালোভাবে বাঁচতে পারে এবং সে তার এই রোগটাকে হয়তো ওভারকাম করে ফেলবে তার ডাক্তারের হেল্প নিয়ে। তো আমাকে এই জিনিসগুলোকে জানতে হবে, যাতে প্রথম কথা হচ্ছে যাতে আমি এরকম অন্য কারোর যদি হয়ে থাকে তাহলে আমি সেটা বুঝতে পারি। দ্বিতীয় কথা, অ্যাজ আ মেয়ে, মেয়েদের শরীরে কি কি প্রবলেমস যদি আমি দেখতে পাই বা কি কি সিমটম আমি যদি দেখতে পাই, তাতে সেই মেয়েরা বুঝতে পারবে বা তোমরা বুঝতে পারবে যে আমার শরীরে হয়তো এই প্রবলেমটা হয়েছে এবং আমাকে একটা প্রফেশনালের সাথে কনসাল্ট করা উচিত। এই জন্য কিন্তু আমাদেরকে এটা পড়া উচিত। আর ছেলেদেরকে কেন পড়া উচিত, যাতে সে বাকিদের জিনিসটা বা বাকিদের প্রবলেমটা বুঝতে পারে। তো এই যে পিসিওএস, এটা একটা লার্জার অ্যাসপেক্ট, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে এই যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এগুলো দেখো তোমাদের কি হবে, পিরিয়ডস এর সাথেই সমস্ত কিছু কিন্তু লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, কারণ তোমাদের মেজর প্রবলেমসই হবে কেন, এই যে হরমোনাল প্রবলেমস গুলো আছে, হরমোনাল একটা ডিসব্যালেন্স হলে তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আমাদের অ্যারাইজ করে বেশিরভাগ, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রেও সেম, তোমাদের যদি হরমোনাল ডিসব্যালেন্স হয় তাহলে কি হতে পারে, অনেকের দেখা যায় মেল বুবস হওয়া চালু হয়, ঠিক আছে, মানে স্তনগ্রন্থির বৃদ্ধি পেয়ে যাচ্ছে, অনেকের হয়তো দাড়ি খুব সহজে গজাচ্ছে না, অনেক দেরি করে গজাচ্ছে, এরকম বিভিন্ন প্রবলেমস হতে পারে, ঠিক আছে, বাট সেগুলো তুলনামূলক রেয়ার, বাট সেগুলো হয়ে যায় ধীরে ধীরে, কিন্তু সেগুলো ঠিক হয়ে যায়। বাট পিসিওএস এর ক্ষেত্রে কি হবে, তোমার ইররেগুলার পিরিয়ডস হবে, ঠিক আছে, তোমার মুখে কি হবে, ধরো ধীরে ধীরে ব্রণ হওয়া চালু হবে, ঠিক আছে, ব্রণ হলেই যে এটা হবে সেটা আমি বলছি না, এটা হলে ব্রণ হতে পারে মুখে, ঠিক আছে, ইররেগুলার পিরিয়ডস হবে, এটা সব থেকে বড় সিমটম, ঠিক আছে। তো এই ধরনের যখন বিভিন্ন তুমি দেখতে পাবে যে তোমার মধ্যে তুমি লক্ষণ দেখতে পাচ্ছ, তখন হয়তো তোমার পিসিওএস হতে পারে, কারণ এটা একটা নর্মাল জিনিস আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে, এটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই কিন্তু হয়ে আছে, ঠিক আছে। তো তখন কি করা উচিত তোমার, তখন তোমাকে একটা প্রফেশনালের কাছে যাওয়া উচিত, যেটা হচ্ছে একটা গাইনোকোলজিস্ট। তো একটা গাইনোকোলজিস্ট কি হয়, এটা এমন একটা ডাক্তার যে কিনা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ মহিলা জননতন্ত্র, সেটা নিয়ে কিন্তু পড়াশোনা করে থাকে, সেটার উপর তার স্পেশালাইজেশন করা, এমবিবিএস অব্দি সবকিছু পড়তে হয়, তারপর তাকে স্পেশালাইজেশন করতে হয়, ঠিক আছে। তো সে কি হবে, এই জিনিসগুলো নিয়ে এক্সপার্ট হবে। তো তুমি যখন তার কাছে যাবে তখন সে তার প্রয়োজনীয় তোমার কাছ থেকে সমস্ত জিনিসগুলোকে, ডেটাগুলো গ্যাদার করবে, তারপর তোমার কি বিভিন্ন যদি এক্সপেরিমেন্ট করতে হয়, কি করতে হয়, ধরো হচ্ছে তোমার পরীক্ষা করতে হয়, ঠিক আছে, তাহলে তখন ধরো তোমাকে বললো যে একটা পেটের ছবি করে আনো, যার মাধ্যমে কি করা হবে, তোমার ওভারিতে সিস্ট রয়েছে কিনা সেই সমস্ত জিনিসগুলোকে চেক করা হবে। তাহলে এরকম ভাবে কিন্তু তোমার সমস্ত কিছু করে সে কিন্তু তোমাকে বলতে পারবে যে তোমার কোনো প্রবলেম আছে কি নেই। যদি প্রবলেম না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি তোমার এই প্রবলেমটা হয়ে যায় তাহলে তিনি বলবেন যে তোমাকে লাইফস্টাইল কন্ট্রোল করতে হবে, তোমাকে তোমার খাদ্যাভ্যাস পাল্টাতে হবে, তোমাকে শারীরিক অভ্যাস রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ব্যায়াম করার, ঠিক আছে, এরকম বিভিন্ন কাজগুলো যদি তুমি করো তাহলেই কিন্তু এই রোগটাকে তুমি মানে কন্ট্রোল করতে পারবে। যদি এই রোগটা কখনো খুব বেশি হয়ে যায়, একদম মাত্রাতিরিক্ত ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু সেটা লিড করতে পারে ইনফার্টিলিটিতে, যেক্ষেত্রে পরবর্তীকালে তোমরা কিন্তু সন্ততি নিতে পারবে না, এবং অন্যান্য আরো বড় বড় প্রবলেম হতে পারে, যেই ক্ষেত্রে কিন্তু সেটা সিভিয়ার কন্ডিশনে যেতে পারে। বাট এই রোগটার ভালো দিক হচ্ছে এটা, যে এটাকে পার্মানেন্টলি আমি ওষুধ দিয়ে কিওর না করতে পারলেও এটা কিন্তু অতটাও ভয়ানক না, যদি আমি শুরুতেই বুঝতে পেরে যাই। যেমন আমার যদি বয়ঃসন্ধিকালেই এই ধরনের প্রবলেমগুলো হওয়া চালু হয়, সেক্ষেত্রে আমি যদি এটা বুঝতে পারি আর একটা গাইনোকোলজিস্টের কাছে চলে যাই, তাহলে সে আমাকে যে খাদ্যাভ্যাস মেনটেন করতে বলবে, যে লাইফস্টাইল মেনটেন করতে বলবে, সেটা করার মাধ্যমে, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা এই রোগটাকে অনেকটাই নির্মূল করে ফেলতে পারি, এবং যে মেয়েদের ক্ষেত্রে আমাদের কিন্তু সেই প্রবলেমটা আর দেখা দেবে না, ঠিক আছে। তো এই পিসিওএস এ কি হতে পারে, দেখো তোমাদের ক্ষেত্রে কি হবে, মেইনলি এই ক্ষেত্রে কি হবে, যে পুরুষ হরমোনগুলো আছে সেই হরমোনগুলোর পরিমাণ বেড়ে যায়,
তাহলে পুরুষ হরমোন বেড়ে গেলে কি হবে, তাতে কিন্তু তোমাদের এরকম দাড়ি গোপ গজানোর একটা টেন্ডেন্সি হয়ে যেতে পারে, যে লোম গজানো চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেখানে মেয়েদের হওয়ার কথা না, যেরকম কি গোপ হওয়ার চালু হয়ে যাচ্ছে, দাড়ি হওয়া চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অনেকের কি হতে পারে, এরকম ঘাড়ের কাছে এরকম কিন্তু দাগ দাগ হয়ে যাওয়া চালু হয়ে যেতে পারে। এবার এরকম ঘাড়ের কাছে দাগ দাগ হয়ে যাচ্ছে মানে পিসিওএস, এরকম কিন্তু না। পিসিওএস থাকলে তাহলে কিন্তু এরকম হতে পারে, এটা আমি বলতে চাইছি, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেকেরই থাকে যাদের কিন্তু পিসিওএস নেই, বাট পিসিওএস হলে তাহলে কিন্তু অনেকেরই এরকম ঘাড়ের কাছে গলার কাছে এরকম কালো স্পট স্পট হয়ে যায়, ঠিক আছে। তাছাড়া কি হতে পারে, তাছাড়া এরকম ব্রণ হতে পারে, ঠিক আছে, অনেকগুলো ব্রণ হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। তাছাড়া কি হতে পারে, তাছাড়া তোমার ইররেগুলার পিরিয়ডস হবে, সেটাই সব থেকে বড় একটা জিনিস। যখনই ইররেগুলার পিরিয়ডস হবে, অর্থাৎ তোমার যেটা নর্মাল পিরিয়ড, ধরো তোমার 28 দিনের পিরিয়ডস বা 30 দিনের পিরিয়ডস বা 32 দিনের পিরিয়ডস, সেই টাইমটা কিন্তু তোমাদের যদি বারবার চেঞ্জ হতে শুরু করে, কখনো 14 দিনে হচ্ছে, কখনো 52 দিনে হচ্ছে, কখনো 30 দিনে হচ্ছে, তাহলে কিন্তু তোমার ইররেগুলার পিরিয়ডস হচ্ছে, এবং তখন কিন্তু তোমাকে একটা প্রফেশনালের কাছে কনসাল্ট করার দরকার, এবং সেটা নিয়ে নেগলিজেন্স কখনোই করা উচিত না। সেই প্রফেশনালটা হচ্ছে গাইনোকোলজিস্ট, যে কি করে, যে হচ্ছে আমাদের স্ত্রী জননতন্ত্র নিয়ে ভালো করে পড়াশোনা করে, এবং সে কিন্তু তার এক্সপার্ট, ঠিক আছে, তার কাছে কিন্তু যাওয়া উচিত, ঠিক আছে। তাহলে এটা গেল পিসিওএস সম্পর্কে। এইবার একটা মেজর কনসার্ন, সেটা কি, সেটা একটা এটা আই গেস এনসিআরবি ডেটা ছিল, যেখানে তারা বলছে যে তাদের রিসার্চ অনুযায়ী 1/7 স্টুডেন্টস ইন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে 7 জনের মধ্যে একজন ছাত্র বা ছাত্রী, তারা কিন্তু যদি 15 থেকে 22 বছরের মধ্যে হয়ে থাকে, তারা কিন্তু ডিপ্রেশনে রয়েছে। কেন? কারণ এই টাইমের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এরা যারা ডিপ্রেশনে রয়েছে, তাদের বেশিরভাগই কিন্তু একাডেমিক্যালি বিভিন্ন রকমের স্ট্রেস, পিয়ার প্রেশার, তার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের মানসিক অবসাদের ভিতর চলে যাচ্ছে, বা এত বেশি স্ট্রেসের মধ্যে আছে যে তাদের কিন্তু মেন্টাল হেলথ ঠিক থাকছে না। এবার আমাদের ইন্ডিয়ান কালচারে একটা বিশেষ বড় প্রবলেম হচ্ছে যে আমাদের যখন জ্বর হয়, যখন পেটে ব্যথা হয়, যখন অন্য কোনো শারীরিক প্রবলেম হয়, তখন আমরা ডাক্তারের কাছে চলে যাই, তখন আমরা সেটা নিয়ে কিন্তু কনসার্ন দেখাই, তখন আমরা সেটা নিয়ে ওষুধ খাই, বা নিজেদের মধ্যে আলোচনা করি, বা একে অপরকে সাপোর্ট করি, তাহলে আমরা কিন্তু তখন এই জিনিসটাকে সিরিয়াসলি নিই। বাট আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের সোসাইটিতে যখন কেউ বলে যে আমার স্ট্রেস হচ্ছে, আমার ডিপ্রেশন টাইপ ফিল হচ্ছে, আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার স্ট্রেস হচ্ছে, তখন কিন্তু কেউ সেটাকে পাত্তা দিতে চায় না। তখন বাবা মারাও বলে, বা বেশিরভাগ লোকেরাই বলে যে এটা তো সবারই হয়, আমারও স্ট্রেস আছে, তোরও স্ট্রেস আছে, এটাকে ডিল করে নিতে হবে। কিন্তু সবার ক্ষেত্রে সেম জিনিস তো হতে পারে না। অনেকের হয়তো সেই যে ডিল করার ক্যাপাবিলিটি সেটা কম। অনেকে হয়তো ডিল করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছে যখন সে কিন্তু আর পারছে না, তখন সে কিন্তু একটা ভুল ডিসিশন নিয়ে যেতে পারে, ঠিক আছে। যেমন আমাদের সুইসাইড রেট, আমাদের বিভিন্ন ধরনের কি বলতে চাই, যে আমাদের কোনো আনফর্চুনেট ইনসিডেন্ট কিন্তু হয়েই চলেছে স্টুডেন্ট লাইফে। তো আমি সবসময় বলবো যে স্টুডেন্ট লাইফে পড়াশোনা তো আমাদেরকে করতেই হবে, আর আমাদের সিস্টেম যেভাবে ডিজাইন আমাদেরকে সেভাবেই চলতে হবে। কারণ আমি এখন নরওয়ে বা সুইজারল্যান্ডের সিস্টেমের মতো করে তো চলতে পারবো না, কারণ আমাদের এখানে বিভিন্ন জিনিসে যদি আমাকে সাকসেসফুল হতে হয়, তাহলে আমাকে কোনো কম্পিটিটিভ এক্সামস ক্র্যাক করতে হবে। আমাদের যদি অন্য কোনো হবি থাকে, তাহলে সেই দিকেও আমি যদি যেতে চাই, সেখানেও অনেক রকমের পলিটিক্স আসে, সেখানেও বিভিন্ন রকমের স্ট্রাগল রয়েছে, অনেক বেশি কম্পিটিশন রয়েছে, কারণ আমাদের দেশে এত পরিমাণে জনগণ রয়েছে। কিন্তু ধরো যদি তুমি ক্রিকেটও খেলতে চাও, তাহলে ফাইনাল টিমে তো মাত্র 11 জনের জায়গা আছে, সব মিলিয়ে ধরো নাও বিসিসিআই এর আন্ডারে 50 জনের জায়গা আছে, কিন্তু এত এত লাখ 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 কোটি 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 কিন্তু আমাদের ক্রিকেটার্সরা ক্রিকেট খেলে যাচ্ছে। তাহলে তাদের মধ্যেও কতটা কম্পিটিশন, তাদের মধ্যেও কতটা স্ট্রেস, কতটা অ্যাংজাইটি, তাহলে এইগুলো কিন্তু সবার লাইফে রয়েছে। আর তাই এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের খোলামেলা আলোচনা করা উচিত, একে অপরের সাথে কথা বলা উচিত, এবং একে অপরের প্রতি সিম্প্যাথি এমপ্যাথি রাখা উচিত, ঠিক আছে। তাই এই জিনিসগুলো কিন্তু লুকোনোর জিনিস না, এবং নিজের মধ্যে চেপে রাখারও জিনিস নেই। তাই সবসময় যদি কখনো তোমার মনে হয় যে আই এম ফিলিং প্রবলেমেটিক, আমার কোনো জিনিস নিয়ে প্রবলেম হচ্ছে, আমার বেশি স্ট্রেস হচ্ছে যেটা আমি নিজে ম্যানেজ করতে পারছি না, তাই অবশ্যই নিজের বন্ধুদের সাথে, নিজের বাবা মায়ের সাথে, নিজের সিনিয়রদের সাথে, নিজের টিচার্সদের সাথে, যার উপর তোমার ভরসা আছে, যাকে তোমার ভালো মনে হয়, তার সাথে কিন্তু তোমার খোলামেলা আলোচনা করা উচিত এবং কথাবার্তা বলা উচিত, যাতে তোমরা কখনোই ডিপ্রেশন অ্যাংজাইটির মতো ডিসঅর্ডার্স এর মধ্যে কিন্তু না পড়ে যাও, এবং তোমাকে কিন্তু কোনো মানে এই ধরনের প্রবলেমের মধ্যে না পড়তে হতে পারে, ঠিক আছে। আমাদের এই যে টাইমটা আছে, এই টাইমটা অনেক বেশি ফ্রুটফুল, যেটা আমরা যদি ভালো করে হ্যাপি থেকে যদি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা লাইফে অনেক কিছু করতে পারবো। বাট এরই বিপরীতে আমরা যদি কখনো স্ট্রেসে চলে যাই, আমরা যদি কখনো অ্যাংজাইটিতে চলে যাই, আমরা যদি খুশি না থেকে পড়াশোনা করি, আমরা যদি খুশি না থেকে কোনো একটা কাজ করি, তাহলে কিন্তু সেই কাজের আউটপুটও ভালো হবে না, আমার বেস্ট আমি দিতে পারবো না, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের শরীরটাও কিন্তু খারাপ হওয়া চালু হবে। কারণ এই যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জিনিসগুলোর থেকে কিন্তু আমাদের শারীরিক প্রবলেমসও হওয়া চালু হয়। যেমন ধরো সোমাটোরাইজেশন বলে একটা প্রবলেম রয়েছে, যেটা বলে যে আমাদের যখন ডিপ্রেশন হওয়া চালু হয়, আমাদের যখন স্ট্রেস হওয়া চালু হয়, যখন অ্যাংজাইটি হওয়া চালু হয়, ধীরে ধীরে সেটা কিন্তু আমাদের শরীরে এফেক্ট করে, এবং কারোর হয়তো গা হাত পা ব্যথা করছে, কারোর হয়তো এনার্জি সবসময় কম ফিল হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমাদের মধ্যে প্রবলেম হওয়া চালু হয়। এর সব থেকে বড় রিজন কেন আজকের দিনে দাঁড়িয়ে ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব জিনিসগুলো বেড়ে চলেছে, তার কারণ হচ্ছে আমরা কিন্তু একটা সোশ্যাল কানেকশনের থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি।
আমরা সবসময় কিন্তু ফোনের ভিতরে থাকছি এবং একটা ডিজিটাল দুনিয়ায় রয়েছি, যেখানে কিন্তু আমরা সবসময় নিজেদেরকে কম্পেয়ার করছি, ইনসিকিউরিটি ফিল করছি। আমরা ভাবছি যে দীপিকা পাডুকোন এত পারফেক্ট, শ্রীলীলা এত পারফেক্ট, বিরাট কোহলি এত পারফেক্ট, MS ধোনি এত পারফেক্ট, আমি কেন এত পারফেক্ট নই, এ এত পারফেক্ট, এ এত ভালো ছবি দিয়েছে, আমার ছবি এত ভালো ওঠে না। এরকম বিভিন্ন ইনসিকিউরিটি আমাদের মধ্যে চলছে। আমরা সবসময় নিজেদেরকে একে অপরের সাথে কম্পেয়ার করছি। একটা পিয়ার প্রেশার সবসময় আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, দেখো ও এত ভালো স্কোর করছে, আমি কেন এত ভালো স্কোর করতে পারছি না। বাট আমাদেরকে এটা বোঝার দরকার যে প্রত্যেকের ক্যাপাবিলিটি কিন্তু আলাদা, প্রত্যেকে কিন্তু কোনো একটা পার্টিকুলার এরিয়াতে ভালো। কেউ হয়তো ড্রয়িংয়ে খুব ভালো, কেউ হয়তো পড়াশোনায় খুব ভালো, কেউ হয়তো সায়েন্সে খুব ভালো, কেউ হয়তো আর্টসে খুব খারাপ। আমি সায়েন্সে মোটামুটি বেশ ভালো বলে আমি নিজেকে মনে করি, কিন্তু আর্টসে আমি ততটাই খারাপ। ঠিক আছে, হিস্ট্রির কোনো জিনিস আমার সহজে মনেই থাকতো না, আর সাল তারিখ তো আমি মনে রাখতেই পারি না। তো আমি যতটা ভালো স্কোর করেছিলাম আমার সায়েন্সে, ততটাই কিন্তু খারাপ আমি স্কোর করতাম আমার হিস্ট্রিতে, জিওগ্রাফিতে, যার ফলে কিন্তু আমার অনেক ক্ষেত্রেই ওভারঅল নাম্বার কমে যেত, যদি আমি মাধ্যমিকের ক্ষেত্রে মোটামুটি সমস্ত কিছু ব্যালেন্স করে নিতে পেরেছিলাম কষ্ট করে। বাট আমার কিন্তু এরকম, প্রত্যেক মানুষের কিন্তু কোনো একটা হবি থাকে, কোনো একটা ইন্টারেস্ট থাকে, কোনো একটা স্ট্রং এরিয়া থাকে, যেখানে কিন্তু সে ভালো করে পড়তে পারে। প্রত্যেকের ক্যাপাবিলিটি আলাদা। তোমার ক্যাপাবিলিটি আজ মনে হচ্ছে যে আমার কিন্তু পড়তে, কোনো একটা জিনিস শিখতে, কোনো একটা জিনিস বুঝতে একটু আমার স্লো, আমার কিন্তু বেশি টাইম লাগে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধরো আমি একটা কথা বলছি যে আমি এমন একটা স্কুলে পড়েছি যেখানে আমার ফার্স্ট বয় আজ IIT খড়গপুরে পড়ে। আমার স্কুল থেকেই আমি এমন স্টুডেন্টদেরকে দেখেছি যারা আমার সিনিয়র, যারা নাসাতে গেছে, যারা ইসরোতে র্যাঙ্ক করেছে, সবাই NIT-তে পড়ছে, কেউ IIT-তে পড়ছে, কেউ গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ছে, কেউ কলকাতা মেডিকেল কলেজে পড়ছে। এমন এমন স্টুডেন্ট আছে তারা কলকাতা মেডিকেল কলেজ, এইমস কল্যাণী, আর হচ্ছে IIT খড়গপুর সব একসাথে পাচ্ছে। তো এরকম এরকম ট্যালেন্টেড স্টুডেন্টও আছে। তো আমি দেখেছি যে তারা পার্টিকুলার কোনো একটা পড়া, সেই পড়াটা সে কিন্তু 4 ঘন্টায় পড়তে পারে। আমার সেই পড়াটা পড়তে লেগে যায় হচ্ছে 6 ঘন্টা। তোমার হয়তো সেই পড়াটা, কথার কথা বলে দিলাম যে সেই জিনিসটা পড়তে হয়তো তোমার 8 ঘন্টা লাগে। আবার তোমাদের মধ্যেই কেউ হয়তো সেটা আবার 2 ঘন্টায় পড়তে পারো। তাহলে আমাদের প্রত্যেকের ক্যাপাবিলিটি কিন্তু আলাদা, তাই আমরা কিন্তু একে অপরের সাথে নিজেকে কম্পেয়ার করে কোনো লাভ হবে না। আমাকে কি করতে হবে, আমাকে এটা বুঝতে হবে যে ও যদি 4 ঘন্টা পড়ে এই কাজটা করতে পারে, তাহলে ও কিন্তু দিনে 8 ঘন্টা পড়লে কাজটা হয়ে যাবে। whereas আমি যদি 6 ঘন্টা পরে এই কাজটা করতে পারি, তাহলে হয়তো আমাকে এই জিনিসটা বাড়িয়ে আমাকে 10 ঘন্টা পড়তে হবে। তুমি 8 ঘন্টায় এই জিনিসটা করতে পারো, হয়তো তোমাকে তাহলে 12 ঘন্টা পড়তে হবে। দেখতে হবে যে তুমি 12 ঘন্টা পরে নিজেকে হ্যাপি রাখতে পারছো কিনা। তুমি হ্যাপি থেকে যদি পড়ো, তাহলেই কিন্তু তুমি তোমার ম্যাক্সিমাম বেনিফিট, ম্যাক্সিমাম আউটপুট নিজের থেকে বার করতে পারবে। ঠিক আছে, তাই সবসময় কিন্তু এনজয় করে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, এমন না যে জোর করে আমি পড়ছি, যতক্ষণ তোমার ভালো লাগছে ততক্ষণ পড়ো, এবং নিজেকে একটা সিলেবাস টার্গেট দাও যে আজকে আমি এইটুকু জিনিস রেডি করবো। এমন না যে আমি 2 ঘন্টা পড়বো, এমন ভাবো যে আমি আজকে এতটা জিনিস পড়বো, আজকের এই লেকচারটা কভার করবো, তার DPP সলভ করবো, আর এই জিনিসগুলো মুখস্থ করবো, এরকম ভাবে টার্গেট করো। আর কেউ ধরো 2 ঘন্টা পড়ছে, সে হয়তো দিনের মধ্যে 6 ঘন্টা পড়লেই তার সমস্ত কাজ হয়ে গেল। তাহলে প্রত্যেকের ক্যাপাবিলিটি আলাদা, তাকে তার মতো করে পড়তে হবে। অযথা একে অপরের সাথে নিজেকে কম্পেয়ার করে কখনো পিয়ার প্রেশারের জন্য নিজেকে স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে কিন্তু ফেলবে না। কারণ প্রত্যেকে আলাদা, প্রত্যেকের ক্যাপাবিলিটি আলাদা, তার থেকেই কিন্তু আমরা এক্সেল করতে পারবো। ঠিক আছে, এর মধ্যে থেকেও কিন্তু আমরা তার শিখরে পৌঁছাতে পারবো। ঠিক আছে, এবার ধরো কোনো কারণে তুমি মনে করছো যে আমি আর এই লিমিটটা নিতে পারছি না, একটা থ্রেশহোল্ড ক্রস করে গেছে, যে টাইমে আমার সাথে কথা বলার কেউ নেই, এবং আমার মনে হয় যে আমি নিজেকে কিন্তু সামলাতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমার মধ্যে কোনো শারীরিক বা মানসিক কিন্তু পরিবর্তন আসা চালু হয়েছে। ঠিক আছে, বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে এরপর যে কোনো টাইমে কিন্তু এই জিনিসটা হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রেও তাহলে আমরা প্রফেশনাল হেল্প নিতে চাই, এবং আমাদের যে ভারতবর্ষের যে সোসাইটি, সেক্ষেত্রে আমরা এটাকে খুবই নিকৃষ্ট মানের দেখি। বেশিরভাগের ধারণা এটাই যে সাইকিয়াট্রিস্টের কাছে তারা যায় যারা পাগল, বাট এরকম নয়। সিকিং হেল্প ইজ নট আ অপশন ফর উইকস। ঠিক আছে, কখনোই সাহায্য চাওয়াটা একটা দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা একটা কারেজের চিহ্ন, সাহসিকতার পরিচয়। ঠিক আছে, তো তোমরা যদি কখনো প্রফেশনালের হেল্প নিতে চাও, তাহলে কার কাছে যেতে হবে? তোমাকে যেতে হবে একটা সাইকোলজিস্টের কাছে। যে কি করে, যে কিন্তু তোমার আই গেস তাদেরকে সাইকোলজি নিয়ে প্রথমে অনার্স করতে হয়, তারপর MSc করতে হয়, তারপর তারা PhD করতে পারে, MPhil করতে পারে। তাহলে সে কিন্তু মানুষের যে বিভিন্ন মানে মনোভাবনা, ঠিক আছে, তার চালচলন, সামাজিক বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করে, এবং তারপরে কিন্তু সে তোমাকে কাউন্সিলিং করতে পারবে, প্রয়োজনে তোমাকে থেরাপি সাপোর্ট দিতে পারবে। তো তোমাকে এই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য, মেইনলি ভার্বাল সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু সাইকোলজিস্টরা থাকে, যারা বিভিন্ন ট্রেন্ড হয়, যারা কিন্তু তোমাকে মানসিকভাবে সাহায্য করতে পারবে, তোমাকে বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান করে দিতে পারবে। তাই যদি কখনো মনে হয় যে প্রফেশনালদের হেল্প লাগবে, তাহলে তোমরা একটা সাইকোলজিস্টের কাছে কিন্তু যেতে পারো। ঠিক আছে, তো এরকম সাইকোলজিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে।
তাছাড়া যদি তোমার কখনো মনে হয় যে না, আমি সাইকোলজিস্টের কাছে দেখাতে চাই না, আমি একটা ডাক্তারের কাছে দেখাতে যেতে চাই, কারণ আমার মনে হয় যে আমি এখন সেই থ্রেশোল্ড লেভেলে চলে গেছি, আমার কথাটা এখানে এমফাসাইজ করতে হবে যে আমি সেই থ্রেশোল্ড লেভেলে চলে গেছি যেখানে আমার হয়তো মেডিসিনের দরকার হতে পারে, তাহলে আমরা রেফার করবো একটা সাইকিয়াট্রিস্টের কাছে। কেন আমি এই জায়গাটায় জোর দিলাম, কারণ আমি দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে, যে কিছু কিছু ক্ষেত্রে, দেখো আমি সবার কথা বলছি না, মেবি 99% ডাক্তাররা ভালো, বাট 1% ডাক্তাররা, আমি পাবলিকলি বলছি না, তো 1% ডাক্তার হলেও হতে পারে সেরকম, তো তারা দেখা যায় যে মেডিসিন বেশি ওরিয়েন্টেড, যেখানে হয়তো মেডিসিন না দিলেও হয়ে যাবে, অন্য কোনো ডাক্তারের কাছে গেলেই সে হয়তো মেডিসিন দিচ্ছে না, বাট কোনো পার্টিকুলার ডাক্তার মেডিসিন বেশি নির্ভর, আর এই ধরনের মেডিসিনগুলো কিন্তু লং টার্মে গিয়ে বেশ কিছু সাইড এফেক্ট দেখায়। তাই আমি সবসময় প্রেফার করি প্রথমে সাইকোলজিস্টের কাছে যাওয়ার জন্য। সাইকোলজিস্ট যদি মনে করে তাহলে সে তোমাকে অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেবে। সাইকিয়াট্রিস্ট কে হয়? সাইকিয়াট্রিস্ট হয় একটা ডাক্তার যে কিনা কি করেছে, যে প্রথমে এমবিবিএস করেছে, তারপর সে কিন্তু আমাদের সাইকিয়াট্রির কোনো একটা স্পেশালাইজেশন আছে, তাতে সে কিন্তু স্পেশালাইজেশন করে পড়েছে, যে কি একটা ডাক্তার যে কিনা তোমাকে তোমার কথা বুঝতে পারবে, তোমাকে কাউন্সিলিং করতে পারবে, প্লাস তোমাকে কিন্তু প্রয়োজনে মেডিসিন দিতে পারবে, ঠিক আছে? সেটা সেই ডাক্তার বুঝবে, তার এক্সপার্টিজের থেকে তিনি কিন্তু রেকমেন্ডেশন করবে। সেটা আজ আমি এখানে বসে স্ক্রিনের সামনে কিন্তু জ্ঞান দিতে পারবো না, সেটা কিন্তু একটা ব্যক্তি যে কিনা এত বছর ধরে পড়াশোনা করেছে, যে কিনা এতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, তারপরে কিন্তু সে তোমাকে কি করতে হবে সেটা সম্পর্কে বলতে পারবে। সেটা সম্পর্কে কিন্তু কমেন্ট করাটা আমার কখনোই উচিত নয়, ঠিক আছে? তাহলে এই দুজন কিন্তু প্রফেশনাল থাকবে, যার কাছে কিন্তু তুমি কখনো যদি প্রয়োজন হয় তাহলে তার কাছে তুমি প্রফেশনাল হেল্প চাইতে পারবে। তাহলে আশা করি এই জিনিসগুলো জানার পর তোমার নিজেকে একটু হলেও মনে হবে যে আমি আজকে এমন বেশ কিছু জিনিস শিখলাম, যে জিনিসগুলো হয়তো আমাকে একটা বেটার হিউম্যান বিং বানাতে পারবে, এবং আমার যদি লাইফে কখনো প্রবলেম হয়, বা আমার সামনে যদি অন্য কোনো লাইফে অন্য কোনো আমার বন্ধুর বা অন্য কোনো আমার সিনিয়র বা জুনিয়রের প্রবলেম হয়, বা আমার মা বাবার প্রবলেম হয়, তাহলে হয়তো আমি তাকে একটু বেটার গাইড করতে পারবো। আমি মনে করি যে এই জিনিসগুলো প্রত্যেকের বোঝা উচিত এবং প্রত্যেকের জানা উচিত, এবং তাই জন্য কিন্তু আমাদের কি করা উচিত, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু অবগত থাকা উচিত। তো আই থিঙ্ক তোমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবে। এবং তো চলো, আজকের সেশন এইটুকুই। তো আজকের সেশনের জন্য আশা করি যা 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 পড়ানো হয়েছে সমস্ত কিছু তোমরা ভালো করে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এভাবেই এই সিরিজটাকে ভালো করে ফলো করো, এবং এই সিরিজে যে ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানের লেকচার দেওয়া হচ্ছে, প্রত্যেকটা লেকচারের পরেই কিন্তু আমি তার ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট দিই। তো অবশ্যই কিন্তু সেই ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট সলভ করবে, এবং আমি ধীরে ধীরে কিন্তু তোমাদেরকে যত টেস্ট পরীক্ষার আগে আগে আসবে, তখন কিন্তু তোমাদেরকে আমি স্টাডি ম্যাটেরিয়ালও শেয়ার করবো। তো তার জন্য কিন্তু তুমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমাদের 3টে সেকশনই রয়েছে। একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, কি কি আছে আমি বলে দিচ্ছি। একটা তোমাদের পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, একটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, একটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আর একটা আছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেখানে তোমরা মেবি ডিএম করলে আমাকে পেতে পারো, আমি গ্যারান্টি দিতে পারছি না। যেখানে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ডিএম করতে পারো এবং আমাকে ফলো করে রাখতে পারো, ঠিক আছে? তো বিভিন্ন আপডেটস পেতে এই 3টে জায়গায় তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যাবে, এবং প্রত্যেকটা ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু আমি টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আপলোড করি। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থেকে ক্লিক করে এই জায়গাগুলোতে কিন্তু তোমরা জয়েন করে যেও। তো দেখা হবে নেক্সট সেশনে। আজকের জন্য এটুকুই। আশা করি অনেক কিছু তোমাদেরকে শেখাতে পেরেছি, এবং তোমাদের এই সেশনটা ভালো লেগেছে তো কমেন্ট বক্সে অবশ্যই বলবে যে সেটা হয়েছে কি হয়নি। তো দেখা হবে নেক্সট সেশনে। আজকের জন্য এটুকুই, টাটা।